আমার ফোন নাম্বার সেভ করে রেখেছেন বুঝি? তুমি কে এমন যে তোমার ফোন নাম্বার শান্ত সেভ করে রাখবে? তাহলে ফোন করার সাথে সাথে কিভাবে বুঝলেন আমি তো কথাও বলিনি। তাহলে এমনভাবে বলো বললেন যেন আমাকে চিনেই কথাটা বলেছেন। এই সময় শান্তকে ফোন করার সাহস তুমি ছাড়া আর কেউই করে না, তাই বুঝলাম এটা তুমি। তাহলে স্বীকার করেন আমার খুব সাহস। হুম, তবে শান্ত থেকে বেশি না। বারবার নিজের নাম এমন বড়াই করে উচ্চারণ করছেন কেন? আমার ইচ্ছা। তোমার কোনো সমস্যা? না, কোনো সমস্যা নেই। তো মিস্টার ভয় পেয়েই কি আমার ফেসবুক ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেন নাকি? শান্ত কিনা তোমাকে ভয় পাবে? আসলে তুমি। অমন করে হাসবেন না। হাসির ঝলকানি যা বুকে এসে বাঁধে। আমার মতন একটা খারাপ ছেলেকে এমন রাত বিরেতে ফোন করো কেন? আপনার শরীরের কোথাও লেখা আছে আপনি খারাপ? কই, আমি তো দেখতে পেলাম না লেখাটা। শরীরে লেখা নেই, কিন্তু কাজকর্মে তো তাই প্রকাশ পায়। ধরে নিলাম আপনি খুব খারাপ একটা ছেলে। তো খারাপ ছেলেদের সাথে কি কথা বলা বারণ? বারণ। কারণ একটা ভালো ফল যদি পচা ফলের সাথে রাখা হয়, তবে দিন শেষে দেখা যাবে সে ভালো ফলটাও পচে যাবে। আশা করি তুমি বুঝেছো। আপনি তো ফরের এক্সাম্পল দিলেন, আর আমি যদি মানুষের এক্সাম্পল দিই, জানেন তো অনেক সময় ভালো মানুষের সাথে মিশতে মিশতে খারাপ মানুষটাও ভালো হয়ে যায়। তাহলে আপনার ক্ষেত্রেও তাই হোক। আর আপনার পাশে আমি আছি তো। প্রয়োজন নেই। আমি ভালো হতে চাই না। শুধু শুধু মিথ্যে মরিচিকের পেছনে দৌড়ে নিজের জীবনটা শেষ করো না। অনেক ভালো একটা জীবন পড়ে আছে তোমার। শুধু শুধু আমার সাথে মিশে নিজের ধ্বংস হয়ে যেও না। আমি কি আপনার বন্ধু হয়ে থাকতে পারি? না, পারো না। কেন? একটা ছেলে আর একটা মেয়ে কখনোই বন্ধু হতে পারে না। তাহলে কি হতে পারে? প্রেমিক প্রেমিকা? একদম হাসবে না। আচ্ছা ঠিক আছে, হাসবো না। আচ্ছা শান্ত ভাই, শুনুন, আপনি আমাকে বন্ধু হিসেবে গ্রহণ করুন আর না করুন, আমি কিন্তু আজ থেকে আপনার বন্ধু। ঠিক আছে? আমি কিন্তু রোজ আপনার খোঁজ নেব। বন্ধুরা তো তাই করে, তাই না? আপনি কিন্তু মাইন্ড করবেন না, ঠিক আছে? এই মেয়ে, একদম ব্লক মারবো কিন্তু। পারবেন আমাকে ব্লক করতে? মারুন না, সমস্যা নেই। প্রয়োজনে অনেকগুলো সিম নিজের কাছে রাখবো। তারপর আমিও দেখব কত ব্লক মারতে পারেন। হাই রে, কি দিনকাল এলো রে। সারা জীবন দেখে এসেছি ছেলেরা মেয়েদের পেছনে এভাবে আঠার মতন লেগে থাকে। এখানে দেখি সম্পূর্ণ উল্টো ঘটনা ঘটছে। যদি হয় আপনার মতো ছেলে, তাহলে তো উল্টোটা ঘটারই কথা, তাই না শান্ত ভাই? এই মেয়ে, এভাবে শান্ত ভাই বলে ডাকবে না। তাহলে কিভাবে ডাকবো শান্ত ভাই? এই, একদম চুপ। ভাইয়া বলে ডাকবে, বুঝেছো? না, বুঝিনি। আমার ভাইয়া শুধু একজন, সেটা হচ্ছে আমার মায়ের পেটের আপন বড় ভাইয়া। এছাড়া আমার আর কোনো ভাইয়া নেই, তাই আপনাকে ভাই বলে ডাকবো, বুঝেছেন শান্ত ভাই? আর একবার ভাই বলে টেনে ডাকলে কিন্তু ব্লক মারবো। ভুলেও সে কাজ করতে যাবেন না, নয়তো এখন কি ডিস্টার্ব করছি, এর থেকে দ্বিগুণ ডিস্টার্ব করব। আর আশা করি এতদিনে নিহাকে চিনে গিয়েছেন। নিহা যেটা বলে সেটাই করে থাকে। নিজের নামের বড়াই করছো, হ্যাঁ? হয়তো আপনার থেকেই শেখা। যাই হোক, শান্ত ভাই একটা কথা, আপনার কি কোনো গার্লফ্রেন্ড আছে? না, নেই। এক্স? না, তাও নেই। যাক, বাঁচা গেল। আমার মতন ছেলেদের গার্লফ্রেন্ড এক্স থাকে নাকি? কি বলেছে, থাকে না? সো কল্ড ভালো ছেলেদের গার্লফ্রেন্ড থাকে। আমাদের মতন খারাপ ছেলেদের গার্লফ্রেন্ড থাকে না। পৃথিবীতে কি একা আপনিই খারাপ? আর কি কোনো খারাপ ছেলে নেই? শুনুন শান্ত ভাই, আপনাদের মতো খারাপ ছেলেদেরকে ভালোবেসে সুপথে নিয়ে আসার জন্যই নিহাদের জন্ম হয়েছে, বুঝেছেন? শুধু শুধু কেন মিথ্যা মায় বাড়াচ্ছ? কেন জেনে শুনে আগুনে ঝাঁপ দিতে চাইছো? এখনো সময় আছে, সরে যাও। আমি অলরেডি আপনার দহনে পড়ছি শান্ত ভাই, সরে যাওয়ার জন্য তো এগোইনি। তুমি আবেগের বশে এমনটা করছো। আবেগ কেটে যাওয়ার সঙ্গে সঙ্গে তোমার মস্তিষ্ক থেকে শান্ত নামটাও মুছে যাবে। ভুল বলেছেন শান্ত ভাই, এটা আবেগ নয়, এটাকে মায়া বলতে পারেন। মায়া একবার জন্মানো শুরু করলে সে মায়া কখনোই কাটার নয়, বরং দিন যাওয়ার সাথে সাথে মায়াও বাড়তে থাকে। সে মায়া রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে ভালোবাসায় রূপ নেয়। তাই এই মায়া কাটারও নয়, আর শান্ত নামটাও মোছা নয়, কারণ শান্ত নামটা আমার মস্তিষ্কের সাথে সাথে হৃদয়েও গেঁথে রয়েছে। তাই এই নাম মৃত্যুর আগ অব্দি কাটবে না, নিশ্চিন্তে থাকতে পারেন। নিহা নিজের মনে কথাগুলো বলে গিয়েছে, কিন্তু শান্ত যে এসব কিছুই শোনেনি, কিন্তু সেটা নিহার বোধগম্য হয়নি। শান্ত নিজের কথাটা শেষ করেই লাইন বিচ্ছিন্ন করে দিয়েছে
সেটা নিহা বুঝতে পারেনি। নিহার যখন বলা শেষ হলো তখনই নিহা বুঝতে পারল শান্ত অনেক আগেই লাইন বিচ্ছিন্ন করেছে। নিহা দীর্ঘশ্বাস ফেলল। এই বকে যাওয়া মানবটার ভালোবাসা পেতে তার যে বেশ কাঠখড় পোড়াতে হবে সেটা সে বেশ ভালো বুঝতে পারল। তবে এই মানবটার মনে যে ভালোবাসা নামক একটা হৃদয় আছে সেটাও নিহা বুঝতে পারল। সময় লাগবে এই মানুষটার ভালোবাসা পেতে, তবে সমস্যা নেই। নিহা এই মানুষটার জন্য অপেক্ষা করতে প্রস্তুত। নিহা জানে তার এই ভালোবাসার অপেক্ষার প্রহর একদিন না একদিন ঠিকই ফুরবে, আর এই মানবটা তার ভালোবাসা নিয়ে নিহার দৌড়ে ফিরবে। শুধু সময়ের অপেক্ষা। যে মানুষ শুধু ভালোবাসতে জানে সে মানুষের অপেক্ষা করতেও জানে। ভালোবাসা বাড়ার সাথে সাথে অপেক্ষা করার ধৈর্যটুকু বেড়ে যায়। এই অপেক্ষা ভালোবাসা পাওয়ার অপেক্ষা। এই অপেক্ষা ভালোবাসার মানুষটাকে নিজের নামে পাওয়ার অপেক্ষা। এই অপেক্ষা করতে মোটেও ক্লান্তি আসে না। নিহা অপেক্ষা করবে, এই মানুষটার ভালোবাসা পাওয়ার জন্য অপেক্ষা করবে। মানুষটা ফিরবে, ঠিক ফিরবে, এই আস্থা নিয়ে নিহা অপেক্ষার প্রহর গুনবে। 4 দিন পরের কথা। আজ সকালেই নাজমা বেগম আর তাজউদ্দিন সাহেব চট্টগ্রাম থেকে রওনা হন নিজেদের বাসভবনের উদ্দেশ্যে। ওনারা চলে যাওয়ার পর থেকে রোদেলার খুব মন খারাপ লাগছে। বাসাটা কেমন ফাঁকা ফাঁকা হয়ে গেল। তাহসিনও বাসায় নেই। এই খালি বাসায় যেন তার দম বন্ধ লাগছে। নাজমা বেগম আর তাজউদ্দিন সাহেব যাওয়ার পর রোদেলা কাজের সময় কেটে যায়। এরপর গোসল সেরে খাওয়া দাওয়া করে ঘুম দেয়। ঘুম থেকে উঠে রাতে। ঘুম থেকে ওঠার পরই তার আর ভালো লাগছে না। উপন্যাসের বই নিয়ে বসেছিল, কিন্তু বইটা তো মন বসছে না। কোনো কিছু না পেয়ে কান্না করা শুরু করলো। তার মনটা কেমন যেন ভারী লাগছে। কান্না করে মনটা হালকা করতে চাইছে। কান্না করতে করতে চোখ ফুলিয়ে ফেলেছে। একা বাসায় তাকে সামলানোর কেউই নেই। অনেকক্ষণ যাবৎ কান্না করার ফলে এখন আর তার নিঃশ্বাস নিতেই কষ্ট হচ্ছে। সে কান্না ভেজা চোখে বারান্দায় গিয়ে দেয়ালে পিঠ ঠেকিয়ে আকাশের দিকে তাকিয়ে রইল। তার নিজের মায়ের কথা খুব মনে পড়ছে। মনে পড়ছে রুহির কথা আর তার বাবার কথা। বাবা নিশ্চয়ই তাকে ছাড়া খুব ভালো আছেন। এখানে আসার পর থেকে তার বাবা আর কোনো খোঁজই নেন না। রোদেলাই 2-3 দিন ফোন করে খোঁজ নিয়েছে। যখন বুঝতে পারল তখন থেকে সেও আর ফোন করে খোঁজ নেয়নি। বাবা তাকে ছাড়া নিশ্চয়ই খুব শান্তিতে আছেন। তার যে একটা মেয়ে আছে সেটা নিশ্চয়ই ভুলে বসেছেন। রোদেলা আকাশের দিকে তাকিয়ে বলল, মা, তুমি কেন চলে গেলে? তুমি না গেলে তো আমার বাবার আদর থেকে আমি বঞ্চিত হতাম না। সৎ মাটার বাবার জীবনে এসে আমাকে দূরে সরিয়ে দিল। তুমি থাকলে তো আর এমনটা হতো না। কেন চলে গেলে তুমি? বলো না মা, কেন চলে গেলে? অবশ্য তোমাদের আদর থেকে বঞ্চিত হব দেখেই তো সৃষ্টিকর্তা আমার জীবনে অমন শ্বশুর শাশুড়ি দিয়েছেন। তারা কখনোই বুঝতে দেন না আমি তাদের রক্তের সম্পর্কে কেউ নই। আমায় জানো তো, খুব স্নেহ করেন ওনারা, একদম নিজের সন্তানের মতো। ভাগ্য করে এমন শ্বশুর শাশুড়ি পেয়েছি আমি। আল্লাহ ওনাদেরকে ভালো রাখুক। রোদেলা অনেকটা সময় বারান্দায় কাটালো। একটা সময় কাঁদতে কাঁদতে বারান্দার মেঝেতেই হাত পা গুটিয়ে ঘুমিয়ে পড়ল। তাহসিন ফিরে রোদেলার এই অবস্থা দেখে আঁতকে উঠল। ওর লালচে আর ফোলা চোখ দেখে তাহসিনের বুকটা কেমন যেন মোচড় দিয়ে উঠল। রোদেলার এই অবস্থার কারণ জিজ্ঞাসা করতে জানতে পারল রোদেলার মায়ের কথা মনে পড়ছে। আর তাছাড়া তার শ্বশুর শাশুড়ি চলে যাওয়ার পর বাসাটা ফাঁকা ফাঁকা থাকায় তার এতটা কষ্ট লেগেছে। তাহসিন ওর কথা শুনে কি করবে বুঝে উঠতে পারল না। তাহসিন রোদেলাকে হাত মুখ ধুইয়ে দিয়ে নিজের হাতে যত্ন করে খাইয়ে দিল এবং নিজেও খেল। এরপর রুমে এসে রোদেলার মন খারাপ দেখে জিজ্ঞাসা করলো, কি করলে তোমার মন ভালো হবে? এই রাতের সেনানিবাসটা একটু ঘুরে দেখতে চাই। বাইরের হাওয়া গায়ে মাখাতে চাই। আমাকে পুরো সেনানিবাসে ঘোরাবেন মাহমুদ সাহেব? তাহলে তাই হোক, চলো তবে। রোদেলা তাহসিনের হাতের ওপর হাত রাখলে তাহসিন রোদেলার নরম হাতখানা মুঠোতে পরে হাঁটা শুরু করলো। ল্যাম্পপোস্টের আলোতে পুরো ক্যান্টনমেন্ট আলোকিত হয়ে আছে। মাঝে মাঝে গাছের পাতা নড়ে, শীতল হাওয়া দিয়ে যাচ্ছে। শীতল হাওয়া ওদের দুজনের শরীর জুড়িয়ে দিচ্ছে। এই নীরব নিস্তব্ধ ঘেরা জায়গাটিতে মোটেও রোদেলার ভয় করছে না, কারণ তার সাথে যে মাহমুদ সাহেব আছে। রোদেলার হাত এখনো তাহসিনের হাতের মুঠোতে। রোদেলা খুব শান্তি পাচ্ছে। এক নিমিষেই যেন রোদেলার মন ভালো হয়ে গেল। অবশেষে রোদেলা রিয়েলাইজ করতে পারল তার শত মন খারাপও এই মানুষটার কাছে টিকে থাকার নয়। এই মানুষটার সান্নিধ্যে মন খারাপেরা যেন লেজ গুটিয়ে পালায়। এই মানুষটা যেন তার মন খারাপের ঔষধ। পুরো ক্যান্টনমেন্ট ঘুরে তাহসিন রোদেলাকে নিয়ে ছোট্ট জলাশয়ের কাছে এলো। এই জলাশয়ে এখন পদ্ম ফুলে ভরে আছে। পদ্মবিলটার পানির ওপর চাঁদের আলো পড়ছে। বাতাসে পানির ঢেউ দোলার সাথে সাথে চাঁদের আলো ঝলমল করছে।
দেখতে দারুণ লাগছে। রোদেলা পদ্মবিলে পা ডুবিয়ে বসল। তার দেখা দেখি তাহসিনও পা ডুবিয়ে বসল। দুইজন দুইজনের হাত ধরে বসে আছে। রোদেলা তাহসিনের কাঁধে মাথা রেখে পদ্মফুলগুলোর দিকে তাকিয়ে রইল, আর তাহসিন চাঁদের দিকে তাকিয়ে রইল। দুজনেই কিছুক্ষণ চুপ করে থাকল। অবশেষে নীরবতা ভাঙিয়ে কথা বলল রোদেলা। সে তাহসিনের কাঁধে মাথা রেখে বলল, জানেন তো মাহমুদ সাহেব, আমার এই ঠুনকো জীবনে আমি কখনো আশা করিনি আপনার মতো একজন মানুষকে পাবো। মা মরে যাওয়ার পর কখনো সুখ জিনিসটার কথা ভাবিনি, আমি ভাবার সময়ই পাইনি। যখন আপনার সাথে আমার বিয়ে ঠিক হলো তখন বিয়ে সম্পর্কে অতটাও ধারণা ছিল না। যেটুকু ধারণা পেয়েছি আমি সবটাই ছিল ভয়ার্ত। সব মিলিয়ে নিজেই কেমন গুটিয়ে গেলাম। বিয়ের দিন যখন হইচই হলো যে আমার নাকি বিয়ে ভেঙে গিয়েছে, আমার নাকি আর বিয়ে হবে না, আমার কপাল পুড়লো, তখন আমি ছিলাম শান্ত নির্জীব। অথচ এর আগেই কিন্তু কাজী সাহেব আমাকে দিয়ে কবুল বলিয়ে তবেই আপনার কাছে গিয়েছিলেন। কবুল বলে আপনাকে স্বামী হিসেবে গ্রহণ করে নিয়েছিলামও আমি। বলতে গেলে অর্ধেক বিয়ে তখনই তো হয়ে গিয়েছিল। এমন একটা পরিস্থিতিতেও আমি কেমন চুপ হয়েছিলাম। অন্য কোনো মেয়ে হলে হয়তোবা তখনই কান্না করে দিত। অথচ আমার যেন কোনো অনুভূতিই কাজ করছিল না। কি করা উচিত আমি নিজেই ভেবে উঠতে পারছিলাম না তখন। এত সব ভাবনার মাঝে শুনলাম সকলের আলহামদুলিল্লাহ শব্দ, খুশির হুঙ্কার। বর নাকি কবুল বলেছে, বিয়ে নাকি ভাঙেনি, বিয়ে হয়ে গিয়েছে। কেউ কেউ এসে আমাকে মিষ্টিও খাইয়ে গেল। অথচ যাকে স্বামী হিসেবে গ্রহণ করে নিলাম তাকে কিন্তু তখনও দেখিনি আমি, না দেখেই বিয়ে করে নিলাম। বিয়ের দিন যখন আপনি আমাকে রেখে বাসায় চলে এলেন তখন কেউ কেউ বলেন স্বামী সুখ নাকি আমার ভাগ্যে নেই। আরো অনেক ধরনের কথা শুনিয়েছে আমায়, আমিও আমার নিয়তি বলে মেনে নিলাম। হাহ, বিয়ের প্রথম রাতে যখন আপনি ঘরে এলেন, আমার সাথে টুকটাক কথাবার্তা বললেন, আমার ধারণা কিছুটা বদলে গেল। মনে হলো মানুষটা ততটাও খারাপ নয়। মাত্র 4 দিনের পরিচয়ে আপনি আবার দূরে চলে গেলেন। এই 4 দিনের পরিচয়ের মানুষটার জন্য আমার মনটা যে কতটা পুড়েছে সেটা বলে বোঝাতে পারবো না। যখন অভিমান করে আপনার সাথে কথা বলা বন্ধ করেছি, প্রতিটা রাতেই আমি কান্না করেছি। এরপর যে রাতে আমাকে সারপ্রাইজ দিতে আপনি বাসায় ফিরলেন, বিশ্বাস করেন মেজর, আমি না খুব খুশি হয়েছিলাম। এতটা খুশি হয়তোবা কখনোই হইনি আমি। সমুদ্রে যেয়ে আপনার প্রতি, আমার প্রতি আপনার এতটা যত্ন, আমি ক্ষণে ক্ষণে মুগ্ধ হতাম এটা দেখে। সমুদ্রে ভেসে যাওয়ার মুহূর্তে আপনি নিজের কথা না ভেবে আমাকে বাঁচাতে সমুদ্রে ঝাঁপ দিলেন। এরপর আমাকে পাহাড় পাড়ে এনে শক্ত করে নিজের বাহুডোরে জড়িয়ে রাখলেন, যেন ছাড়লেই আমি হারিয়ে যাব। আমাকে হারানোর এতটা ভয় পেলেন আপনি, আমি না তখনই বুঝে গিয়েছি আপনি আমায় ভালোবাসেন। আমার ভালোবাসাটুকু তখন আমি টের পাইনি। টের পেলাম যেদিন আপনি ফের ক্যান্টনমেন্টে ফিরে আসেন। আর আমার অন্তর যেন পুড়ে যায়। এরপর দিন থেকে কিছুক্ষণ বাদে বাদেই আমি আপনাকে খুঁজতাম। আপনার সাথে কাটানো মুহূর্তগুলো মনে করে কাঁদতাম। আপনার হাতটা একটু ধরতে চাইতাম। হুটহাট আপনাকে লজ্জায় ফেলার কথাগুলো ভেবে কখনো হেসে ফেলতাম। এই হাসির মাঝে আবার কেঁদে উঠতাম। কখনো কখনো কাঁদতে কাঁদতে রাত কেটে যেত। মন চাইতে আপনার কাছে ছুটে চলে যায়। নিজেকে কেমন পাগল পাগল মনে হতো আমার। তখনই আমি একটু একটু করে বুঝতে পারি আমি হয়তো আপনাকে ভালোবাসি। এরকম করে প্রায় একটা মাস কাটলো। এরপর তো মা আর বাবার জন্যই আপনার কাছে আসা। এখানে এসে আস্তে আস্তে আপনাকে চেনা, তারপর বন্ধুত্ব, এরপর ভালোবাসা। অবশ্যই এখানে এসে আমি পুরোপুরি শিওর হই আমি কি পরিমাণ ভালোবাসি আপনাকে। সেই দিন রাতে যখন আপনি বাসায় ফিরলেন না, আপনাকে হারানোর ভয় আমার জেগে ধরেছিল। সেদিনই আমি বুঝে গিয়েছি এই রোদেলা তার মেজরকে ভয়াবহ ভালোবেসে ফেলেছে। সেদিনই বুঝে গিয়েছি আপনাকে ছাড়া আমি একটা রাতও কাটাতে পারবো না। আমার পক্ষে সম্ভবই না। আমাদের এই প্রায় 1 বছরের সংসার জীবনে এসে আজ আমার বলতে ইচ্ছে করছে, আমি ভাগ্য করে আপনাকে পেয়েছি। নিশ্চয়ই কোনো ভালো কাজ করেছি যার ফলে আপনাকে পেয়েছি আমি। এই তো আর কটা দিন বাদেই আমাদের বিবাহের 1 বছর পূর্ণ হয়ে যাবে। এই 1 বছরে আমাদের মাঝে রাগ অভিমান কতটাই হয়েছে। যদিও আমি বেশি অভিমান করেছি, তাও আপনার থেকে দূরে থাকা অবস্থাতে। এখানে এসে তো রাগ অভিমান কোনোটাই হয়নি। সে যাই হোক, রাগ অভিমান ভালোবাসা সব মিলিয়েই তো সংসার, তাই না? আপনি আমার জীবনে না এলে আমি বুঝতেই পারতাম না সুখ কি জিনিস। আর না পেতাম ভাগ্য করে আমার শ্বশুর শাশুড়ি। বিয়ের আগে ভাবতাম আমার মতো হতভাগিনী আর দুটো হয়তো নেই। অথচ আপনাকে পেয়ে মনে হলো আমার মতো ভাগ্যবতী কয়জন আছে। আর আমার নিজেকে পৃথিবীর সবচেয়ে সুখী মানবী মনে হয়। অবশ্যই আমি সুখী মানবী। যে মেয়ের স্বামী তার সুখে দুঃখের সাথী, ইচ্ছা পূরণের সাথী, সেই মেয়ে ভাগ্যবতী না হয়ে পারি নাকি? হ্যাঁ, রোদেলা থামল। এতক্ষণ পদ্মফুলের দিকে তাকিয়ে কথাগুলো বলেছে, আর তাহসিন চাঁদের থেকে চোখ সরিয়ে রোদেলার দিকে তাকিয়ে মনোযোগী শ্রোতার ন্যায় কথাগুলো শুনছিল। রোদেলা এবার তাহসিনের দিকে সরাসরি তাকালো, বলল, জনাব মাহমুদ,
আপনার মাইমুন আপনাকে অনেক বেশি ভালোবাসে, নিজের থেকেও বেশি। আপনি মানুষটা সব সময় আপনার মাইমুনের পাশে থেকেছেন। আপনি বিহীন আপনার মাইমুন কখনোই যে ভালো থাকবে না। কষ্ট করে হলেও সবসময় তাকে ভালোবেসে যাবেন। তাহসিন 2 হাতের আঁচলে রোদেলার গাল টেনে কপালে চুমু খেলো, তারপর বলল, তোমার জানাবো যে তোমাকে বড্ড ভালোবাসে এবং সে প্রতিশ্রুতি দিচ্ছে জীবনের শেষ নিঃশ্বাস অবধি তোমাকে ভালোবেসে তোমার পাশে থেকে যাবে। জানো তো মাইমুন, আমিও কিন্তু বিয়ের আগে তোমাকে দেখিনি। মায়ের উপরে সমস্ত দায়িত্ব দিয়েছিলাম। মায়ের পছন্দের পাত্র ছিলে তুমি। এরপর যেদিন বিয়ে করতে গেলাম সেদিন শুনলাম তোমার 18 বছর পূর্ণ হয়নি। এটা শুনে নিজের রাগ সামলাতে পারলাম না। আমি একজন মেজর হয়ে কি করে বাল্য বিবাহ করি? আর আমার সাথে তোমার বয়সের ডিফারেন্স ছিল গুনে গুনে 12 বছরের। বেশ ছোট তুমি আমার থেকে। সবচেয়ে ভেবে আমি ওই মুহূর্তে জানাই বিয়ে করব না। এরপর মা আমাকে অনেক বুঝিয়ে রাজি করেন। বিয়ে করার পরপরই উপর মহল থেকে কিছু ইম্পর্ট্যান্ট কাজ পড়ে যায়, যার দরুন তোমাকে রেখেই আমার আগে ফিরতে হয়। আমার উচিত ছিল তোমাকে জানিয়ে ফেরা, বাট সেই মুহূর্তে মাথায় রাগ ছিল। বলতে গেলে নিজের ইচ্ছের বিরুদ্ধে যেয়ে বিয়েটা করি, তাই অত শত না ভেবে বাসায় চলে আসে। এবার বিয়ের প্রথম রাতে যখন রুমে ঢুকে তোমাকে দেখে তখনই কেমন যেন একটা ভালো লাগা কাজ করে। এরপর যখন তুমি আমার হাতের আঙুলটা আঁকড়ে ধরে ঘুমালে তখন কিন্তু আমি জেগে গেছিলাম। তুমি বুঝতে পারোনি যে মেয়েটা আমাকে এভাবে আঁকড়ে ধরে নিশ্চিন্তে ঘুমাচ্ছে। তাকে কি করে ভালো না বেসে থাকা যায় বলো? সে রাতে আমি বুঝে ফেলি এই ছোট্ট কিশোরী আমার হৃদয়ে জায়গা করে নেবে। জানো তো, তোমাকে রেখে যখন এখানে চলে আসে তখন আমার নিজের কাছেও বেশ কষ্ট লাগছিল, কিন্তু কিছুই যে করার ছিল না। তোমার অভিমান ছিল তোমার সাথে আমি কথা বলতাম না কেন, কিন্তু বিশ্বাস করো তোমার সাথে কথা বললে আমার কষ্ট হতো। এর উপর তুমি যখন কাঁদতে আরো বেশি খারাপ লাগতো। মন চাইতো সব ছেড়ে ছুড়ে তোমার কাছে ছুটে যায়, কিন্তু সেটা সম্ভব ছিল না। তোমার সাথে কথা বলে নিজেকে আমি সামলাতে পারতাম না, এই জন্য আমি কথা বলতাম না আর সময় পেতাম না। জানো তো, তোমাকে যেদিন সারপ্রাইজ দিতে চাই সেদিন তুমি ঘুমাচ্ছিলে। আমি মন ভরে আবছা আলোতে আমার মায়ের মায়াবের চেহারাটা দেখে তোমাকে নিয়ে ঘুরতে যাওয়ার সময়টা ছিল দারুণ, কিন্তু যখন তুমি সমুদ্রের ঢেউয়ের সাথে বাঁচার যুদ্ধ করছিলে সেটা দেখিয়ে যেন আমার মাথার উপর আকাশ ভেঙে পড়ে। আমি খুব ভয় পেয়েছিলাম, তাই তো অমন করে তোমাকে জড়িয়ে রাখা। এরপর রাগ জেদ দেখানো দুইটাই ছিল মাথা গরমের ফল। আর বিশেষ করে যেন সেকেন্ড টাইম যেন এমন ভুল না করো। সেদিন যখন তুমি নিজের মুখে বললে তুমি আমাকে মিস করো, বিশ্বাস করো ওই মুহূর্তে আমার মনে হয়েছিল আমি তোমার কাছেই থেকে যাই। আমার নিজের মনের বিরুদ্ধে কতটা যুদ্ধ করে এখানে ফিরে আসলাম সেটা একমাত্র আমিই জানি। সেদিন প্রথমবারের মতো মনে হয়েছিল আমি প্রফেশনে না আসলেই ভালো হতো, অন্তত আমাদের সম্পর্কে দূরত্বের বেড়াজালটা থাকতো না। এখানে আসার পর যখন একটু সময় পেতাম তখনই সমুদ্র সৈকতে তুলে আমাদের সেই ছবিগুলো দেখাতাম। তোমার একার ছবিগুলো দেখতাম আর খুবই মিস করতাম। জানো তো, বাবা যেদিন তোমাকে এখানে নিয়ে এসেছে সেদিন আমি খুবই খুশি হয়েছি। এতটাই খুশি হয়েছি যে সেদিন আমার ঠোঁট থেকে একটা বারের জন্য হাসি সরেনি। এমন হাসি খুশি চেহারা আমার সাথে সৈনিকরাও কখনোই দেখেনি। আমার অবস্থা দেখে তারা নিতান্তই অবাক হয়েছে। আমি নিজের অনুভূতিটা লুকাতে চেয়েও পারিনি। তাহলে ভাবো কতটা খুশি হয়েছিলাম। বাবা আর মাকে তো অনেক ধন্যবাদ। তারা যদি উদ্যোগটা না নিত তবে আমার আর তোমার মাঝে দূরত্বের এই দেয়ালটা থেকে যেত। না হতো দুজন দুজনকে চেনা, আর না এতটা কাছাকাছি আসা হতো। চলো মাইমুন, রুমে চলো, অনেক রাত হয়েছে। যেতে ভালো লাগছে না, এভাবেই একটু থাকি। সাপ এসে পায়ে কামড় দিলে আমি কিন্তু কিছু জানি না। শুনুন, আমি গ্রামের মেয়ে, ওসব সাপ টাপকে ভয় পাই না আমি। হ্যাঁ, সত্যিই পাও না? সাপ আবার ভয় পায় না এমন কেউ আছে নাকি? খুব ভয় পাই, কিন্তু এখন আপনি আছেন বলে তো ভয় পাচ্ছি না। আর আপনি যে রুমে যাওয়ার জন্যই এমনটা বললেন সেটা কি আমি বুঝি নাই নাকি? হ্যাঁ, তার মানে তুমি রুমে যাবে না? না, যাব না। লাস্ট বারের মতো জিজ্ঞেস করছে, যাবে না তুমি? রোদেলা এবারও ডানে বামে মাথা নাড়ালো, সে যাবে না। তাহসিন জলাশয় থেকে পা উঠিয়ে হাঁটুর কাছে গোছানো ট্রাউজার পা অব্দি নামিয়ে দিল। এরপর পরনের টি শার্টটা টেনে টুনে ঠিক করে নিল। রোদেলা কপালে ভাঁজ ফেলে বলল, এ কি, আপনি উঠে গেলেন কেন? আপনি কি আমাকে রেখে চলে যাবেন নাকি? আগে না ম্যাডাম, আপনাকে নিয়ে যাব। কিন্তু আমি তো যাব। আর কিছু বলতে পারল না। তার আগেই তাহসিন নুয়ে রোদেলাকে পাজে কোলে করে নিয়ে হাঁটা শুরু করলো। ঘটনার আকস্মিকতায় রোদেলা বোকা বনে গেল। হুঁশ ফিরতেই তাহসিনের বুকে আলতো কিল ঘুষি মেরে হাত ছাড়ানোর চেষ্টা করতে করতে বলল, অসভ্য লোক কোথাকার, এভাবে না বলে কোলে তুলে নিল। নামান আমায়, নামান। কেউ দেখলে কি ভাববে? ছি। কেউ দেখছে না মাইমুন, আর দেখলেই বাকি। তাসিন মাহমুদ তার বাচ্চা বউকে কোলে করে নিয়ে যাচ্ছে, এখানে ভাবা ভাবির কি আছে? আমি মোটেও বাচ্চা না, আমার 18 বছর হয়ে গেছে। তাতে কি, আমার কাছে তো বাচ্চাই। আমার থেকে 12 বছরের ছোট তুমি। ইস, আসছে রে বয়সের বড়াই করতে, বড় ভাই যেন। কি বললে তুমি?
বড় ভাই? আর একবার এই কথার উচ্চারণ করলে কিন্তু কোল থেকে ফেলে দেব। লোকে তখন বলবে মেজরের বউয়ের কোমর ভাঙা, শুনতে ভালো লাগবে। বললে বলুক, আমার বউ আমি বুঝে নেব। তাহলে ফেলে দিন, আমিও দেখি সেই সাহস আছে কিনা আপনার। তাহসিন রোদেলাকে ভয় দেখাতে ঝাঁকি মারলে রোদেলা ঠিক ঠিক করে হেসে ফেলল। বলল, জানতাম তো আপনি পারবেন না, ওইটুকু সাহস আপনার নেই। কেউ কি নিজের হৃদয়ের অংশটুকু এভাবে ফেলে দিতে পারে? হুম, জানি তো, সেই জন্যই তো ভয় পেলাম না। বুদ্ধিমতী নারী, তাহলে তো সকাল বিকেল এভাবে তোমাকে করে নিয়ে ঘুরতে হবে। একদিকে যেমন তুমি ছোট্টবেলার ফিল পাবে, অন্যদিকে আমার আর কষ্ট করে ব্যায়াম করতে হবে না। তোমাকে করে নিয়ে 2 পাক দিলেই ব্যায়াম হয়ে যাবে। কি বলো, ভালো হবে না? তাহলে তো মন্দ হয় না। তাহসিনও হেসে ফেলল। রোদেলার মনে হলো এই মুহূর্তটা এখানেই থেমে গেলে মন্দ হয় না। পৃথিবীর সবচেয়ে সুন্দর মুহূর্তের মধ্যে এই মুহূর্তটা অন্যতম সুন্দর, যখন প্রিয় মানুষ দুইজনই একসঙ্গে হাসে, দুইজনের ঠোঁট জুড়ে হাসির ঝলকানি বয়ে যায়। এর চেয়ে সুন্দর মুহূর্ত দ্বিতীয়টা আছে কি? এইরকম মুহূর্ত যে এতটা সুন্দর হয় সেটা রোদেলার অজানা ছিল। আজ এইরকম মুহূর্তের সাথে পরিচিত হতে পেরে সে বিমুগ্ধ এবং খুবই আনন্দিত। তখন ভোর 6টা। রোদেলা তাহসিনের সাথে আজ মাঠে এসেছে। ভোর ভোর সেনাদল সকলকে পুরো মাঠ জুড়ে দৌড়াতে হয়, এটাই যে নিয়ম। তারা সময়ের প্রতি খুবই কঠোর। সময় একটু এদিক ওদিক হয় না, সব কাজ যেন সময় ধরে হয়। বিশাল লাইন জুড়ে সারিবদ্ধ সকল সেনাবাহিনী দাঁড়িয়েছিল। 6টা বাজতেই সকলে দৌড়াতে শুরু করল। রোদেলা মাঠের লাইনের এপাশে দাঁড়িয়ে সেটাই দেখতে লাগলো। হাতে তার ঠান্ডা পানির বোতল। বিশাল মাঠের সেনাবাহিনীর প্রতিটা সদস্য কয়েক পাক ঘুরল। দৌড়ানোর সময়টুকু শেষ হতেই তাহসিন গর্মাক্ত শরীর নিয়ে মাঠের এপাশে আসলো, যেখানে তার মাইমুনা দাঁড়িয়ে আছে। তাহসিনের মুখ চুয়ে ঘাম পড়ছে, হাত পিঠ সবই ঘেমে নিয়ে একাকার। তাহসিন এসে রোদেলার শাড়ি দিয়ে ক্লিন শেপ করা মুখটা মুছতে লাগলো। মুখটুকু মুছে রোদেলার থেকে পানির বোতলখানা নিয়ে পরম তৃপ্তিতে পানি খেতে লাগলো। এই মুহূর্তে যেন পানিটাই অমৃতের ন্যায় লাগছে। পানি কিছুটা নিজের মাথাতেও ঢাললো। রোদেলা নিজের শাড়ির আঁচল টেনে নিয়ে তাহসিনের ছোট্ট ছোট্ট ভেজা চুলগুলো পরম যত্নে মুছে দিল। তাহসিন রোদেলার দিকে তাকিয়ে হাসলো, অতঃপর বলল, এরকম করে বউর যত্ন পেতেও কপাল লাগে। আমার কপালটা কত ভালো, তাই না রোদেলা? তাহসিন ইচ্ছে করে রোদেলা বলে ডাকলো। দেখতে চাইল রোদেলা এই নামে ডাক কেমন করে নেয়। রোদেলা খেপে গেল, রাগী কণ্ঠে বলল, এ কে রোদেলা? হ্যাঁ, কি আর তুমি? তুমি তো রোদেলা। দেখুন ঠিক হচ্ছে না কিন্তু। এই বাবা, আমি আবার কি করলাম? আপনি জানেন না কি করেছেন? আমাকে কেন রোদেলা বলে রাখলেন? হ্যাঁ, ও বুঝেছি তো, পুরনো হয়ে যাচ্ছে কি না, তাই তো এই নামে ডাকা, তাই না? তাহসিন রোদেলার কথা শুনে হেসে ফেলল। রোদেলা নাক কুচকে বুকে আড়াআড়িভাবে হাত বেঁধে বলল, এতে নাকি আপনি একটু বেশি হাসছেন। কারণ বউ বেশি আদরে রাখছে তো, তাই হাসছে। একদম কথা ঘুরাবেন না, বলুন কেন ডাকলেন রোদেলা বলে? তোমাকে একটু রাগানোর জন্যই। আমি কি পাগল? আমার কেন রাগাবেন? হ্যাঁ, সরি বাবা, ভুল হয়েছে আমার। লজ্জা লাগছে না? আশেপাশে আপনার সিনিয়র জুনিয়র সবাই আছে, কানে কেন ধরেছেন? লজ্জা লাগবে কেন? বউয়ের কাছে সবাই ভেজা বিড়াল, বুঝেছো? হুম, এবারের মতো মাফ করলাম। আর একদিনও যদি মাইমুন না ডেকে রোদেলা বলে ডাকেন, তবে আপনার খবর আছে, এই বলে রাখলাম আমি। কটার খবর ম্যাডাম? আব্বার ফাজলামো? আচ্ছা, আপাতত আর ফাজলামো করছি না, চলে যাচ্ছি আমি ক্যাম্পে। তুমি বাসায় চলে যাও, বাকি রাগটাকে তুলে রাখো। আমি আমার ফাজলামোগুলো তুলে রাখলাম, রাতে এসে আবার শুরু হবে, ঠিক আছে? সেই অপেক্ষাতেই থাকেন, যাচ্ছি আমি। ঠিক আছে ম্যাডাম। তাড়াতাড়ি বাসায় ফিরবেন। দেখি, চেষ্টা করব। তাহসিন চলে গেল। রোদেলাও চলে এলো। কাল থেকে তার কলেজ খোলা। এই সময়টাতে রান্নাবান্না নিয়ে সে ব্যস্ত থাকবে। আজ সময় পেয়েই তাহসিন নিয়ে এলো তাকে। সময়টা কেটে গেল সুন্দরভাবে। এবার বাসায় যেয়ে রান্না করতে হবে। 1 সপ্তাহ বন্ধের পর আজ রোদেলা আর নিহা কলেজে এলো। রোদেলা আর নিহারও দেখা হলো 1 সপ্তাহ পর। নিহার তো অনেক কথাই জমে আছে, রোদেলাকে সামনাসামনি বলবে বলেই ফোনে বলেনি। রোদেলা আশা থেকে নিহা গল্প জুড়ে দিয়েছে। গল্পের মুখ্য বিষয়ই শান্ত। এই অবধি শান্তর কাহিনী নিহা বলে যাচ্ছে। শান্তর ফোন নাম্বার কিভাবে জোগাড় করলো, কিভাবে আইডিতে অ্যাড হলো, কি কথা হলো সেসবই। গত 4 দিন নিয়ম করে শান্তর সাথে তার ফোনে কথা বলা হচ্ছে। রোদেলা শুনে বলল, তুমি কি সবকিছু ভেবেচিন্তে এগোছো নিহা? হুম, রোজ সব কিছু ভেবেই এগোনো। আমি ভেবে দেখেছি এই মানুষটাকে ছাড়া আমার চলবে না। এই মানুষটাকে যেমন আমার প্রয়োজন, তেমনি এই মানুষটারও আমাকে খুব প্রয়োজন। এই মানুষটাকে ওপর থেকে যেমন বখাটিয়ে খারাপ মনে হয়, সে কিন্তু ততটা খারাপ না রোদ, ট্রাস্ট মি।
মানুষটা মনের দিক থেকে খুবই ভালো। আর জানো তো রোদ, ভিলেনরা সবার কাছে ভিলেন হলেও নিজের ভালোবাসার কাছে ভালোবাসা হয়েই ধরা দেয়। গোটা জাতি তাদের ভয়ে গুটিয়ে থাকলেও তারা কিন্তু ভালোবাসার মানুষটার কাছে ভীতু। তারা যেন তখন শিশু না নিষ্পাপ হয়ে যায়। আর জানো তো, এমন বখাটে উন্মাদদের ভালোবাসাই কিন্তু খাঁটি হয়ে থাকে। তারা হয়তো প্রকাশ করতে পারে না, কিন্তু প্রকাশ করে না। তবে তারা যাকে ভালোবাসে মন থেকেই ভালোবাসে। আর তারা যে কোনোভাবেই সে ভালোবাসার মানুষটাকে নিজের করে নেয়। প্রয়োজনে গোটা বিশ্বের সাথেও লড়াই করে ভালোবাসার মানুষটাকে এক প্রকার ছিনিয়ে নেয়। তাদের কাছে থাকে না পরিবারের অজুহাত দিয়ে ছেড়ে চলে যাওয়া, কিংবা বেকারত্বের অজুহাত দিয়ে মানুষটাকে দূরে ঠেলে দেওয়া। আমার বান্ধবীটা যে শান্ত ভাইয়ার প্রেমে ভালোই মজেছে সেটা খুব ভালো করেই বুঝতে পারছি। শান্ত ভাইয়ার প্রেমে পড়ে তিনি প্রেম বিশেষজ্ঞ কমিটিতে যোগদান করেছেন, সেটা ঢের বুঝতে পারছি। এগিয়ে যাও নিহা, যেহেতু তোমার মন টানছে সেহেতু মনের জোর দিয়ে এগিয়ে যাও। আর দোয়া করি শান্ত ভাইয়ের ভালোবাসা পেয়ে জয়ী হয়ে ফেরো। ক্লাস শেষে নিহা আর রোদেলা একসাথে বের হলেও আজ তারা একসাথে রিক্সা ডেকে বাসার উদ্দেশ্যে রওনা হওয়া হলো না। নিহা রোদেলাকে রাস্তা অবধি এগিয়ে দিয়ে ফের কলেজের গেটের কাছে এলো, কারণ সে শান্তর সাথে দেখা করবে। রোদেলা আর দাঁড়ালো না, ওরা দুইজন কথাবার্তা বলবে। রোদেলা দাঁড়িয়ে থাকবে, বিষয়টা নিজের কাছে দৃষ্টিকটু লাগে। যতই ওদের মাঝে প্রেমের সম্পর্ক না হোক, তবুও তা কেমন লজ্জাজনক ব্যাপার হবে। তাই রোদেলা এসে পড়ল। নিহা গেটের কাছে এসে এদিক ওদিক তাকালো, কিন্তু কাঙ্ক্ষিত মানুষটাকে দেখতে পেল না। নিহা ফের কলেজের ভেতরে ঢুকলো, শান্তর ক্লাসের সামনেও গেল, কিন্তু সেখানেও পেল না। নিহার মনটাই খারাপ হয়ে গেল। পুরো কলেজে শান্তকে খুঁজল, কিন্তু পেল না। সে আশাহত হয়ে মাঠ পেরিয়ে গেট দিয়ে বাইরে বেরিয়ে এলো। রাস্তার ধারে টং দোকানটাতেও চোখ বোলালো। সে তো কাল রাতেই শান্তকে বলে রেখেছিল আজ তার ক্লাস আছে, শান্ত যেন আজ কলেজে আসে। শান্ত অবশ্য তখনই বলে দিয়েছিল আসবে না, কিন্তু নিহার বিশ্বাস ছিল শান্ত ঠিকই আসবে। কিন্তু নিহার বিশ্বাস ভুল প্রমাণিত করে শান্ত সত্যিই আজ আসলো না, নিহার সাথে দেখা দিল না। নিহা গেটের বাইরে এসে শান্তকে না কল দিতে যাবে, ঠিক তখনই রাস্তার ওপারে হইচই শুনে এগিয়ে গেল। আর যে যা দেখতে পেল তা দেখে নিহা অবাক হয়ে হাত দিয়ে মুখ চেপে ধরল। শান্ত একটা ছেলেকে মারছে, তা দেখে নিহার মারাত্মক জেদ উঠল। কেন সবসময় ওকে মারামারি করতে হবে? নিহা এগিয়ে যেত, কিন্তু এতগুলো মানুষ পেরিয়ে এগিয়ে গেলে শান্ত নির্ঘাত তাকে অপমান করবে, সেটা মোটেও ভালো দেখাবে না। শান্ত ছেলেটাকে মারছে আর অশ্রাব্য ভাষায় বকছে। নিহার এসব মোটেও কিছু ভালো লাগছে না। নিহা মন বেজার করে বাসায় চলে এলো। এসে কলেজের পোশাক চেঞ্জ না করেই বিছানার ওপর চুপচাপ শুয়ে রইল। সে কি ঠিক পথে এগোচ্ছে? এই ছেলেটাকে কি আসলেই ভালো পথে আনা সম্ভব? নিহা যে এখনই ক্লান্ত হয়ে পড়ছে। কেন এই ছেলেটার সাথে তার দেখা হলো? নিজেকে বেশ ক্লান্ত লাগছে, কিছুতেই ভালো লাগছে না তার, সবকিছু অসহ্য ঠেকছে। তাহসিন বাসায় ফিরলে রোদেলা কোনো কথা বলল না। তাহসিনের ঠিক বোধগম্য হলো না রোদেলা কেন এত চুপচাপ। বার দুয়েক জিজ্ঞাসা করেও এর কোনো উত্তর মিলল না। রোদেলা তাহসিনকে ভাত দিয়ে নিজেও চুপচাপ খেয়ে নিল। এরপর রুমে এসে বারান্দায় দাঁড়িয়ে রইল। তাহসিন বিছানায় বসে ফোনে কিছু কাজ করল, এরপর রোদেলাকে ডাকলো। মাইমুন, এখানে এসো। পারবো না। কি হচ্ছে তোমার? কিছু না। তোমাদের মেয়েদের কি এক স্বভাব, কিছু হলে জিজ্ঞেস করলে বলবে কিছু জানি না। এই শব্দ ছাড়া অন্য কিছু তো বলবেই না। এদিকে জিজ্ঞেস না করলে মুখ ফোলাবে, বলবে কেন কারণ জিজ্ঞেস করা হয়নি। এখন বলো, আমরা অসহায় পুরুষেরা কোন দিকে যাব? এ কি বললেন আপনি? আমার আগে কয়টা মেয়েকে সামাল দিয়েছেন আপনি যে মেয়েদের সম্পর্কে এত কিছু জানেন? হ্যাঁ, তুমি তো আমার জীবনের প্রথম নারী, কিন্তু জানো তো, তোমার আগেও আমার মাকে দেখেছে। আমার মা ও বাবার সাথে ঠিক এমনটাই করতো। তার থেকেই জানা, কাজ করে কুল পাই না, আবার কিনা কত মেয়েদেরকে সামাল দিব। কি হয়েছে বলবে তুমি? সকালে কি বলেছেন মনে আছে? তাহসিন ভাবতেই মনে পড়ে গেল সকালের কথা। কপাল চাপড়ে হাহুতাশ করে বলল, অতি সামান্য ঘটনার রেশ ধরে তুমি এখনো রেগে আছো মাইমুন? অতি সামান্য ঘটনা? শুনুন মাহমুদ সাহেব, এটা আপনার কাছে অতি সামান্য ঘটনা হলেও আমার কাছে মোটেও তা নয়। আপনি আমাকে মাইমুন বলে ডেকে এসেছেন, এই প্রথমবারই রোদেলা বলে ডেকেছেন। কেন ডাকবেন? তখনই তো বললাম দুষ্টুমি করে ডেকেছে। কেন দুষ্টুমি করবেন? কারণ আমার ইচ্ছা। আপনার ইচ্ছে হলে এমন দুষ্টুমি করতে পারেন না আপনি। তুমি কি আমার সাথে ঝগড়া করতে চাইছো মাইমুন? আসলে হয়েছে কি, আগে যখন দূরে ছিলাম তখন তো অভিমান করতাম, রাগ দেখাতাম, কিন্তু আমাদের মাঝে তো কখনোই ঝগড়া হয়নি। তাই একটু ঝগড়ার ফিলিংসটা নিতে চাইছিলাম। ভালো লাগছে না,
খুব ঝগড়া করতে ইচ্ছে করছে, মা বলছে প্লিজ ক্যারি অন। তাহসিন ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল। অতঃপর রোদেলার হাত ধরে টেনে এনে কাছে এনে নিজের কোলে বসালো। এরপর 2 হাত দিয়ে রোদেলাকে জড়িয়ে ধরে বলল, আমি ঝগড়া করতে পারি না মাইমুন, তাহলে কি পারেন? আদর করতে। ব্যাস। রোদেলা গলাবাজি এক মুহূর্তেই ফুস। এখন সে কোণঠায় যেন জমে যাচ্ছে। তাহসিনের থেকে ছাড়া পেতে আপ্রাণ চেষ্টা চালাচ্ছে, কিন্তু তাহসিনকে ছাড়ার পাত্র। তাহসিন রোদেলাকে শক্ত করেই জড়িয়ে ধরে রাখলো। রাত ঘনিয়ে এলো, কিন্তু আজ আর নিহা শান্তকে ফোন করলো না। অভিমান নিয়ে সে ঘুমানোর চেষ্টা করলো। যখনই দু চোখের পাতা লেগে এলো, তখনই তার ফোনটা সশব্দে বেজে উঠল। নিহা ফোন রিসিভ করে ঘুমো ঘুমো কণ্ঠে সালাম দিয়ে শুধালো, কে বলছেন? অসন্ত বলছি। ছাতার মাথা, অশান্ত কি কারো নাম হয় নাকি? কথাটা বলে নিহা থেমে গেল। তার মাথায় শান্ত নামটা ভেসে উঠল। ঘুম ঘুম চোখেই ফোনের স্ক্রিনে চোখ বুলালো। আর যখন বুঝতে পারল শান্ত তাকে ফোন করেছে, তার চোখ থেকে পুরো ঘুম উধাও। নিহা উঠে বসলো, বলল, শান্ত ভাই, আপনি আপনি সত্যি ফোন করেছেন? না, স্বপ্নে ফোন করেছি। ধুর, দুষ্টামি করবেন না তো। যাই হোক, আপনি ফোন কেন করেছেন? প্রতিদিন তুমি যে কারণে ফোন করো সে কারণেই। আমি তো আপনাকে জানানোর জন্যই ফোন করি। তাহলে আমিও তাই। তো ব্যাপারটা কি? আজকে যে শান্তকে ডিস্টার্ব না করেই ঘুমের রাজ্যে পাড়ি দিলে? শান্তকে ডিস্টার্ব না করেও তোমার ঘুম আসে বুঝি? হুম, আসে। কারণ আমি আপনার সাথে রাগ করেছি। রাগ করছো কেন? দেখা করেছিলেন আপনি আজ? আমার কি দেখার কথা ছিল? অবশ্যই ছিল। আমি বলেছি আপনাকে আসতে। অবশ্য আপনি বলেছিলেন আসবেন না। কিন্তু আমি তো এসেছিলাম। হুম, এসেছিলাম তো। মারামারি করতে এসেছিলেন। আমি তো কলেজের উদ্দেশ্যে গিয়েছিলাম, কিন্তু পথিমধ্যে একটা ছেলের সাথে ক্যাচাল লেগে গেল। তাই তো ঝামেলাটা বাঁধালাম। এরপর কলেজে যেয়ে তোমাকে আর পাইনি তো। আমি তখন কলেজে থাকলে তো আমাকে পাবেন। আপনাকে মারামারি করতে দেখেই চলে এসেছি আমি। কেন শান্ত ভাই? আপনাকে কেন এই মারামারি ঝামেলা এসবের মধ্যে থাকতে হবে? কেন বলুন? এগুলো না করলে কি আপনার ঘুম আসে না? আমার কি দোষ? আমাকে দেখলেই মানুষের চুলকানি শুরু হয়ে যায়। তাদের মার খেতে ইচ্ছে করে। হুম, মানুষের তো আর কাজ নেই, তাই না? আচ্ছা, মানুষ আজকে যে ছেলেটাকে মেরেছিলেন, তাকে কেন মেরেছিলেন? কি অন্যায় ছিল তার? দোকানের পাশ দিয়ে যাচ্ছিলাম, ছেলেটা একদম আমার গায়ের সাথে লেগে গেল। হাতে সিগারেট টানতে টানতে গেল, অথচ আমাকে সালামও দিল না। আমার সামনেই সিগারেট খেতে খেতে যাচ্ছিল, তাই মেরেছি। আরে, বড় ভাইয়ের মতন শাসন করে দিয়েছি। এরপর থেকে যেন দেখা হলে বেয়াদবি না করে সালাম ঠুকে যায়। তুমি ওসবে মাথা ঘামিও না। শুনুন শান্ত ভাই, সম্মান জিনিসটা না চেয়ে নেওয়ার জিনিস না। এটা মানুষের ভালো কাজে অটোমেটিক এসে পড়ে। আপনি কি মনে করেন আপনাকে যারা সালাম ঠুকে তারা খুব মান্য করে আপনাকে? আরে না শান্ত ভাই, তারা সামনে আপনাকে আসতে যেতে ঠিকই সালাম দেয়, কিন্তু পিছে পিছে আপনার 14 গোষ্ঠী উদ্ধার করে। আর যারা ভালো কাজ করে সম্মান অর্জন করে, তাদেরকে মানুষ সামনে পেছনে সবসময়ই সম্মান করে যায়। আপনি মানুষের উপকার করেন, দেখবেন মানুষ আপনাকে এমনিই সম্মান করবে। আপনার চেয়ে নিতে হবে না। ছোটদের সাথে বড় ভাইদের মতো স্নেহভরা ব্যবহার করুন, দেখবেন তারা আপনাকে বড় ভাইয়ের মতোই সম্মান করবে। আচ্ছা, আপনি নিজেই ভাবুন তো, আপনার বাবা দাদার বয়সী লোকেরা আপনাকে ভয় পেয়ে গড়িয়ে থাকে, আপনার ভয়ে সর্বদা তটস্থ থাকে। অথচ অমন বয়সী মানুষরা আপনার মাথায় স্নেহের হাত বুলিয়ে দোয়া দেওয়ার কথা। ভাবতে পারছেন শান্ত ভাই আপনি? শান্ত ভাই, একটা কথা রাখবেন। বলো। আপনি প্লিজ সবার মনে আর ভয় হয়ে থাকবেন না। একটাবার বড়দের সম্মান আর ছোটদের স্নেহ করে দেখুন না, দেখবেন এখন কি সম্মান পাচ্ছেন, তখন তার চেয়ে বহুগুণ সম্মান পাবেন। এখন নামমাত্র সম্মান পাচ্ছেন, তখন সত্যিকারের সম্মানই পাবেন। প্লিজ শান্ত ভাই, অনুরোধ করছি আমি। তুমি সত্যি বলছো তো? সবাই তখন আমাকে সম্মান করবে? হুম, করবে। বহুগুণ সম্মান করবে। আচ্ছা, আমার কথা বিশ্বাস না হলে আপনি অন্তত 1 সপ্তাহের জন্য তাদের সাথে ভালো আচরণ করে দেখুন। তাহলেই বুঝবেন আমি সত্যি বলছি নাকি মিথ্যে বলছি। ওকে, ডান। তোমার কথা মতন আমি 1 সপ্তাহ ওদের সাথে ভালো আচরণ করে ওদের পরীক্ষা করে দেখব। যদি তোমার কথা সত্যি হয়, তবে আমি আর কখনোই মানুষের গায়ে হাত তুলব না। বিনা অপরাধে কাউকে শাস্তি দিব না। আমি আমার বয়োজ্যেষ্ঠ সকলকে সম্মান করে যাব, আর ছোটদের স্নেহ করব। আর যদি তোমার কথা মিথ্যে হয়, তবে আমি এখন কি খারাপ, এর চেয়েও 1000 গুণ খারাপ হয়ে যাব। মাথায় রেখো। ঠিক আছে শান্ত ভাই, আপনার শর্ত আমিও মেনে নিলাম। আর যদি আমার কথা মিথ্যে প্রমাণিত হয়,
তবে আমিও আর কখনোই আপনাকে ডিস্টার্ব করব না। আপনাকে আপনার মতোই ছেড়ে দেব, আই প্রমিস। নিহা কথাটুকু বলে ফোন রেখে দিল। এরপর বড় একটা শ্বাস টানলো। তার বিশ্বাসই হচ্ছে না, তার বিশ্বাস সেই বিজয়ী হবে। যাক, অন্তত এই ওসিলায় শান্তকে লোকদের সাথে বাজে ব্যবহার, কথায় কথায় মারামারি, এসব থেকে তো দূরে সরাতে পারছে। এভাবেই একটু একটু করে শান্তকে সকল বাজে অভ্যাস থেকে দূরে ঠেলে দেবে। সময় নদীর স্রোতের ন্যায় বইতে থাকে। সময় থামার নয়, সময় হচ্ছে বহমান। সময় সময়ের মতন বয়ে যায়, আর তার সাথে বয়ে যায় মানুষের জীবনের পথ চলা। দেখতে দেখতে কতগুলো মাস অতিক্রম হয়ে গেল। এই মাসগুলোর সাথে সাথে মানুষের সম্পর্কের বদলও ঘটতে লাগলো। সম্পর্ক হলো আরো গভীর থেকে গভীরতম। রোদেলা আর তাহসিনের সম্পর্ক যেন আরো মিষ্টি মধুর হয়ে গেল। হাসি ঠাট্টা খুনসুটি ভালোবাসাময় সংসার কাটছে তাহসিন আর রোদেলার। এই তো কিছু মাস আগে ওদের সংসার জীবনের 1 বছরও পূর্ণ হয়ে গিয়েছিল। এই 1 বছরের মাঝেই দুজন দুইজনের কতটা কাছের মানুষ হয়ে গেল। অথচ 1 বছর পূর্বে ওরা জানতো না যে কাউকে যে এতটা ভালোবাসা যায়। প্রেম, ভালোবাসা, সম্পর্কের গভীরতা সম্পর্কে সবটাই ছিল অজানা। দিন যত যায় দুজনের সম্পর্কের গভীরতা যেন আরো বেড়ে যায়। অন্যদিকে নিহা আর শান্তের সম্পর্কেও কিছুটা বদল এসেছে। তাদের বেনামি সম্পর্ক একটার নাম হয়েছে, সেটা হলো বন্ধুত্ব। হ্যাঁ, তাদের মাঝে বন্ধুত্বের সম্পর্কটাই গড়ে উঠেছে। যদিও নিহা এখনো শান্তকে ভালোবাসে, তবে শান্ত তাকে ভালোবাসে কিনা সেটা বোঝা দেয়। তবে এটা বলা বাহুল্য, শান্ত এখন আগের মতো নেই। তার চরিত্রের বদল এসেছে। নিহার সাথে যে 1 সপ্তাহের চুক্তি হয়েছিল, শান্ত সত্যি সে 1 সপ্তাহ কারোর সাথে খারাপ আচরণ করেনি। নিহার কথা মতন ওর থেকে বয়সে বড়দেরকে সম্মান দিয়েছে, আর ছোটদেরকে ভাই হিসেবে যথেষ্ট স্নেহ করেছে। শান্ত অনুভব করলো আসলেই লোকদের সম্মান দিলেই সম্মান পাওয়া যায়। শান্ত সেদিন প্রথম বড়দের সাথে সম্মানের সহিত কথা বলেছিল, তখন তারা অত্যন্তই অবাক হয়েছিলই বটে। কেন যেন নিজের কানকে এবং চোখকে বিশ্বাস করে উঠতে পারছিল না। যখন বোধ হলো সত্য ঘটনা, তখন তারা শান্তকে সে কি স্নেহ, সে কি মমত্ববোধ করলো। শান্ত এখনো সেদিনের স্মৃতি চারণ করে। যেদিন শান্ত বুঝতে পারল অপরের সাথে যেমন আচরণ করবে তেমন আচরণই ফেরত পাবে, সেদিন থেকেই নিজেকে পরিবর্তন করা শুরু করলো। শান্ত বুঝলো ওসব মারামারি, ঝগড়া, ঝামেলা করে সম্মান কুড়ানোর থেকে লোকদের সম্মান আর ভালোবাসার বিনিময়ে সম্মান, স্নেহ পাওয়ার অধিকারটা অনেক বেশি শান্তির। তাই শান্ত তার কথা রাখল। সে আর বিপথে গেল না। এতদিনে যারা শান্তর ভয়ে গুটিয়ে থাকত, তারা সবাই এসে শান্তর সাথে আড্ডায় মাঝে অনেক সম্মান, স্নেহ করে, মন থেকে ভালোবাসা নিবেদন করে। সে থেকে শান্ত নিহাকে নিজের ভালো বন্ধু হিসেবে মেনে নিল। বন্ধুত্ব করতে এসেও গমগমে কণ্ঠে বলল, আমি কিন্তু এসব প্রেম প্রেমে নেই নিহা। আমি শুধু তোমাকে বন্ধু হিসেবে গ্রহণ করে নিতে চাই, তাই ওসবে কিন্তু আমাকে জড়াতে আসবে না। আমি হয়তো আপনার সামনে আর ভালোবাসা প্রকাশ করব না, তবে মনে মনে ঠিকই আপনাকেই ভালোবেসে যাব শান্ত ভাই। ঠিক আছে শান্ত ভাই, যা বলবেন তাই হবে। বন্ধুত্ব হওয়ার সুযোগ দিয়েছেন, এটাই অনেক। যেহেতু বন্ধু হয়েই গিয়েছি, সেহেতু এসব ভাইটাই বলে আর ডাকবে না, নাম ধরেই ডাকবে। কারণ বন্ধুদের নামের পাশে ভাই শব্দটা বেমানান লাগে। আচ্ছা, এভাবে ওদের বন্ধুত্বটা হয়ে গেল। বন্ধুত্ব এখনো প্রেমের সম্পর্কে রূপ নেয়নি। আদৌ প্রেমের সম্পর্কে রূপ নেবে কিনা সেটাই সন্দেহ। কারণ নিহা এখনো শান্তকে একতরফাই ভালোবেসে যাচ্ছে। তবে শান্তর দিক থেকে এখনো প্রেমজনিত কোনো সংকেত আসেনি। রোদেলা আর নিহা এখন ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ছে। ইন্টার সেকেন্ড ইয়ারে উঠেই দুজনে পড়াশোনায় আরও বেশি মনোযোগী হয়ে যায়। কারণ এইচএসসি পরীক্ষায় তাদের ভালো রেজাল্ট চাই। এই রেজাল্টের উপর ভিত্তি করে তাদের আগামী দিনের পথ চলা। তাই দুজন প্রথম থেকে ছুটেছে যেন পরীক্ষার আগে টেনশনে মানসিক রোগী না হতে হয়। তখন দুপুর 1টা বেজেছে। রোদেলা আর নিহা মাত্র ক্লাস শেষ করে বেরিয়েছে। যখন কলেজ গেট পেরিয়ে বের হলো, তখনই রোদেলার মাথাটা কেমন ঝিমঝিম মেরে উঠল। রোদেলা টাল সামলাতে না পেরে নিহার হাত চেপে ধরল। মিনিটের মাথায় রোদেলা অচেতন হারালো। হুট করে এমন ঘটায় নিহা ভড়কে গেল। নিহা রোদেলাকে মাটিতে বসিয়ে দিয়ে আলতো চাপড় দিতে লাগলো, চোখে মুখে পানির ছিটা দিতে লাগলো। রোদেলার জ্ঞান ফিরল না। যেহেতু কলেজ ছুটি হয়ে গিয়েছে আর আজ ওরা লেট করে বেরিয়েছে,
সেহেতু কলেজ অনেকটাই ফাঁকা বললেই চলে। কেউ এগিয়েও আসছে না। নিহা একা কতটুকু পারবে? নিহার কপালে ঘাম জমতে লাগলো। সে চিন্তা করছে কি করা যায়, তার মাথা কাজ করছে না। নিহা যখন ভাবনায় ব্যস্ত, তখন তার শুভাকাঙ্ক্ষী হয়ে যেন শান্ত এসে সামনে ধরা দিল। নিহা শান্তকে দেখে ভরসা পেল। শান্ত এসে হাঁটু মুড়ে অচেতন রোদেলার দিকে তাকিয়ে বলল, ভাবির কি হয়েছে? বুঝতে পারছি না, হুট করেই সেন্সলেস হয়ে গেল। দাঁড়াও, আমি ভাইকে খবর দিচ্ছি, হসপিটালে নিয়ে যেতে হবে। শান্ত ছোটাছুটি করতে লাগলো। উবার এলে শান্ত আর নিহা মিলে রোদেলাকে গাড়িতে তুলল। এরপর হসপিটালে নিয়ে গেল। হসপিটালে যেয়ে নিহা রোদেলার ফোন দিয়ে তাহসিনকে ফোন করে সবটা জানালো আর হসপিটালের লোকেশনও বলে রাখলো। তাহসিন ওদেরকে জানালো তাহসিন কিছুক্ষণের মধ্যেই আসছে। তাহসিনের সাথে কথা বলা শেষ করে নিহা শান্তর দিকে তাকালো। শান্ত হসপিটালের করিডোরের চেয়ারে বসে আছে। নিহা শান্তর দিকে তাকিয়ে মুচকি হাসল। আজ যদি এই মানুষটা না আসতো তবে নিহা কি করত? সে কি একা একা পারত রোদেলাকে নিয়ে হসপিটাল অবধি পৌঁছাতে? এই পর্যন্ত মানুষটা শুধু তার বিপদের যেন ঢাল হয়ে ছুটে আসে। নিহা বুঝতে পারল মানুষটা বাইরে থেকে যতই হম্বিতম্বি করে না কেন, মানুষটার মনটা খুব ভালো। হঠাৎ করে রোদেলার এই খবর শুনে তাহসিনও বেশ চিন্তিত। কিছুক্ষণের জন্য আর্জেন্ট ছুটির অনুমতি নিয়ে সে হসপিটালে এসেছে। রোদেলার শরীর দুর্বল, তাই স্যালাইন দিয়ে রাখা হয়েছে। জ্ঞান ফিরেছে কিছু মিনিট আগে। তাহসিন এসে রোদেলার কেবিনে ঢুকতে যাবে, তার আগেই ডক্টর তলব করল। তাহসিন রোদেলার কেবিনে না যেয়ে সোজা ডক্টরের কেবিনে গেল। রোদেলার কেবিনে শান্ত আর নিহা। তাহসিন ডক্টরের রুমের সামনে যেয়ে নক করলেই ডক্টর শিরিন ভেতরে আসার অনুমতি দেন। তাহসিনের পরনে খাকি রঙা ইউনিফর্ম, পায়ে বুট। সে সোজা ক্যাম্প থেকেই এসেছে। ইউনিফর্মের নেম প্লেটে মেজর তাহসিন মাহমুদ নামটা ডক্টর শিরিনের চোখ এড়ালো না। তাহসিনের পোশাকই তাহসিনের মর্যাদা বাড়িয়ে দিল। এসব হসপিটালে রোগী কিংবা তাদের বাড়ির লোকদের সাথে আহামরি ভালো ব্যবহার করা হয় না, যেহেতু প্রাইভেট হসপিটাল নয়। কিন্তু তাহসিনের পরনের পোশাক দেখে ডাক্তার আর নার্স যেন একটু বেশি কদর করতে লাগলেন। তাহসিন রুমে গেলে ডাক্তার শিরিন খুবই অমায়িক ব্যবহার করেন। নরম কণ্ঠে বলেন, স্যার বসুন। স্যার বলতে হবে না, আমি এখানে পেশেন্টের গার্ডিয়ান হিসেবে এসেছি, তাই ব্যস্ত হবেন না। আর পাঁচটা সাধারণ জনগণের মতোই ট্রিট করুন। তাহসিনের চেহারা দেখে বোঝা যাচ্ছে তাহসিন খুব চিন্তিত। ডাক্তার শিরিন তাহসিনের দিকে এক গ্লাস পানি এগিয়ে দিয়ে বললেন, ঘাবড়াবেন না মিস্টার তাহসিন, চিন্তার কিছু নেই, বরং গুড নিউজ আছে। গুড নিউজ? হ্যাঁ, আপনার ওয়াইফ প্রেগনেন্ট। কংগ্রাচুলেশনস মিস্টার তাহসিন। কথাটা শোনা মাত্র তাহসিন যেন কোনো রকম প্রতিক্রিয়া দেখাতে ভুলে গেল। ঠিক শুনছে তো? তাহসিন চুপ করে রইল। ডাক্তারের সামনে নিশ্চয়ই তার অনুভূতি প্রকাশ করা লজ্জাজনক ব্যাপার হবে। তার ব্যক্তিত্বের সাথে এটা একদমই মানানসই নয়। ডাক্তার আরও কিছু পরামর্শ দিলেন, এমনকি এই সময় কি কি ব্যায়াম করতে হবে, কি কি খাবার খেতে হবে, কোনটা অনুচিত হবে, সবটার একটা লিস্টেড তাহসিনের দিকে ধরিয়ে দিলেন। তাহসিন ডাক্তারের দেওয়া লিফলেটটা হাতে নিয়ে ডাক্তারের কেবিন থেকে বেরিয়ে আসলো। তাহসিন এদিকে যেমন খুশি হলো, অন্যদিকে তার চিন্তাও হচ্ছে। ওর নিজের কি আর একটু সতর্ক থাকা উচিত ছিল না? পরক্ষণেই ভাবলো, ডাক্তার তো বলেছে রোদেলার পর্যাপ্ত খেয়াল রাখলেই সব ঠিক থাকবে। তাহসিন রাখবে, রোদেলার বেশ খেয়াল রাখবে। তাহসিন হাজারটা ভাবনা ভাবতে ভাবতে রোদেলার কেবিনের সামনে এলো। তাহসিনকে কেবিনের সামনে আসতে দেখেই নিহা আর শান্ত কেবিন থেকে বেরিয়ে এলো। তাহসিনকে দেখে শান্ত সালাম দিয়ে শুধালো, কেমন আছেন ভাইজান? ভালো আছে, তুমি ভালো তো? আমি তো বিন্দাস আছি। থ্যাংক ইউ তোমাদের দুজনকে। তোমরা সঠিক সময় মাইমনকে হসপিটালে নিয়ে এসেছো, তার জন্য তোমাদের কাছে আমি কৃতজ্ঞ। আরে না ভাইয়া, কি যে বলেন না আপনি। রোদ তো আমার ফ্রেন্ড, ফ্রেন্ডের জন্যই তো ফ্রেন্ডই এগিয়ে আসবে, তাই না? তুমি নেহা? জি ভাইয়া। মাইমনের কাছে তোমার গল্প অনেক শুনেছে। আমিও ভাইয়া। তো ভাইয়া ডক্টর কি বললো? তাহসিন মাথা চুলকাচ্ছে। কি বলবে সে এখন? বলবে রোদেলা প্রেগনেন্ট, কিন্তু তারও যে লজ্জা করছে। আচ্ছা, সে লজ্জা পাচ্ছে কেন? এটা কি লজ্জা পাওয়ার মতন কোনো কথা? তাহসিন বলল, সেটা মাইমন তোমাকে বলবে পরে। ভাবি কি আজকে রিলিজ করে দেবে না? হ্যাঁ, ডক্টর বলেছে বাসায় নিয়ে যেতে। তাহসিন পকেট থেকে কিছু টাকা বের করে শান্তর হাতে দিতে দিতে বলল, তোমরা দুজন কিছু খেয়ে নিও। ছি ভাইজান, এটা কি করছেন? ভাবিকে হসপিটালে নিয়ে এসেছি বলে এই কাজটা করছেন? ভাইয়া, এটা কিন্তু মোটেও ঠিক হচ্ছে না। আরে না না, তার জন্য নয়, এটা তোমাদের ট্রিট। কিসের ট্রিট? সেটা মাইমন বলবে পরে।
নিহার মাথায় বুদ্ধি খেলে গেল। নিহা মুচকি হেসে বলল, ভাইয়া, হ্যাঁ, আমি কি খালামণি হতে চলেছি? এই ট্রিট কি তার জন্যই? তাহসিন কিছু বলল না, চুপ করে শুধু ঠোঁটে শুষ্ক হাসি খেলে গেল। সেটা দেখে নিহা আর শান্ত দুজনই বুঝে ফেলল। দুজনে খুশি মনে তাহসিনকে অভিনন্দন জানিয়ে তাহসিনের থেকে বিদায় নিল। নিহা হসপিটাল থেকে বেরিয়ে বলল, দেখলেন তো, আমার বান্ধবী বিয়ে করে মাও হয়ে যাচ্ছে। আমি তো এতদিন এক ধাপ পিছিয়ে পড়েছিলাম, এখন তো 2 ধাপে পিছিয়ে গেলাম। শান্ত, এত আফসোস হলেই নিজেই বিয়ে করে নাও না। আমি তো বিয়ে করতে চাই, কিন্তু যাকে বিয়ে করতে চাই সেই তো এখনো আমাকে ভালোবাসছে না। তার জন্যই তো জীবন যুদ্ধে 2 ধাপ পিছিয়ে গেলাম। শেষ কথাটুকু নিহা বিড়বিড় করে বলল, তাই শান্ত শুনতে পায়নি। নিহা বলল, যাই হোক, আমার কথা বাদ দেন। আপনি বিয়ে করছেন না কেন শান্ত ভাই? ও সরি, শান্ত। সময় হলেই করব, সে নিয়ে তোমাকে ভাবতে হবে না। এই, দাঁত কেলানো বন্ধ করো। এখানে এমন কোনো কথাই হয়নি যার কারণে এভাবে দাঁত কেলাতে হবে। আপনার কথা শুনে তো হাসি পাচ্ছে না, হাসি তো পাচ্ছে অন্য একটা কথা মনে করে। কি কথা? মনে আছে শান্ত ভাই, আপনি রোদকে প্রপোজাল দিয়েছিলেন, বিবাহিত মেয়েকে প্রপোজাল দিয়েছেন। এখন সেই মা হয়ে আপনাকে মামা হওয়ার সুযোগ করে দিচ্ছে। ও সরি, আপনি তো ভাবি বলে রাখেন, তাহলে চাচা হওয়ার সুযোগ করে দিচ্ছে। শান্ত ভাই, আপনি তো পিছিয়ে পড়েন, জলদি জলদি বিয়ে করেন, নয়তো এই মুখ আর কাউকে দেখাতে পারবেন না। লজ্জা লজ্জা। আরে, পাত্রী নিয়ে একদম টেনশন করবেন না, আশেপাশে ভালো করে তাকালেই আমার মতো অনেক সুন্দরী খুঁজে পাবেন শান্ত ভাই। তবে রে। শান্ত তাড়া খেয়ে নিহা হাসতে হাসতে ছুট লাগালো, আর নিহার পেছনে ছুটল শান্ত। তাহসিন ওদের সাথে বাইরে কথা বলার সুবাদে রুমের ভেতরে থাকা রোদেলার কানে ওদের কথা পৌঁছায়নি, তাই রোদেলা এখনো কিছুই জানে না। শান্ত আর নিহাকে বিদায় দিয়ে তাহসিন রোদেলার কেবিনের ভেতর পা রাখে। রোদেলা বেডে শুয়ে আছে। কারো পদধ্বনিতে রোদেলা কপাল থেকে হাত সরিয়ে পাশে তাকালো। তাহসিনকে দেখে উঠে বসতে চাইলে তাহসিন রোদেলাকে উঠে বসতে সাহায্য করলো। রোদেলা বলল, আপনি কখন এসেছেন? আর কিছুক্ষণ আগে ডক্টরের সাথে এতক্ষণ কথা বলছিলাম। ও। মাইমুন, হুম। আমি তো দিনের বেলায় বাসে থাকি না, তো ওই সময়টাতে কি তুমি নিজের খেয়াল রাখো না? ঠিকমতো কি খাওয়া দাওয়া করো না? করি তো। একদম মিথ্যে বলবে না মাইমুন, আমার দিকে তাকিয়ে কথা বলো। আসলে বাসায় একা একা থাকি তো, তাই খাওয়া দাওয়ার দিকে নজর থাকে না। ইচ্ছে হলে দুপুরে খাই, নয়তো না। মাইমুন, তুমি কি জানো এখন আর এমনটা করলে চলবে না। সময় মতো খাবার খেতে হবে, কারণ তোমার সাথে সাথে যে তোমার গর্ভে আরেকটি প্রাণও বেড়ে উঠছে, তার দিকে তো নজর দিতে হবে, তাই না? তাহসিনের কথা কর্ণগোচর হতেই রোদেলা তাহসিনের দিকে চোখ তুলে তাকালো, বলল, মানে? মাইমুন, ইউ আর প্রেগনেন্ট। তুমি কি কিছু বুঝে উঠতে পারো নি? রোদেলা ডানে বামে মাথা নাড়ালো। তাহসিন ফুস করে শ্বাস ছাড়লো, বলল, বাচ্চা বউ বলে কথা, না বোঝারই কথা। তাহসিন চেয়ার ছেড়ে উঠে রোদেলার বেডে যেয়ে বসল। এরপর 2 হাতের আঁচলে রোদেলার অনন টেনে কপালে গাঢ় চুমু খেলো, বলল, আমি প্রকাশ করতে পারছি না আমার যে কেমন অনুভূতি হচ্ছে মাইমুন। একদিকে চিন্তা হচ্ছে তোমার পরিপূর্ণ বয়স হয়নি বলে, অন্যদিকে বাবা ওর যে আনন্দটা হচ্ছে, আমি তো প্রকাশ করতে পারছি না মাইমুন। আমার বউকে একটু মাথা রাখবে মাইমুন। রোদেলা একটুখানি সামনে এগিয়ে বসে তাহসিনের বুকে আলতোভাবে মাথাটা রাখল। তাহসিন 2 হাত দিয়ে রোদেলাকে তার বক্ষে জড়িয়ে নিল। দুইজন কিছুক্ষণ এইভাবেই থাকলো। নাকটানা শব্দ পেয়ে তাহসিন ভুরু গুটিয়ে এলো। যখন বুঝতে পারলো রোদেলা কান্না করছে, তখন ব্যতিব্যস্ত হয়ে রোদেলাকে বুক থেকে সরিয়ে সোজা করে বসালো। রোদেলার চোখের পানি মুছিয়ে দিয়ে দিতে বলল, এ কি মাইমুন, কি হচ্ছে তোমার, কাঁদছো কেন? আমার মায়ের কথা খুব মনে পড়ছে। আমার মায়ের গর্ভে যখন আমি ছিলাম, আমার মা যখন তা জানতে পেরেছে, তখন নিশ্চয়ই এতটাই খুশি হয়েছিল, তাই না মাহমুদ সাহেব? আমার মায়ের সেই ছোট্ট রোদও আজ মা হতে চলেছে, তার গর্ভেও ছোট্ট একটা প্রাণ বেড়ে উঠছে। কান্না করো না মাইমুন। মা হওয়ার অনুভূতিটা এতটা সুন্দর কেন মাহমুদ সাহেব? জানা নেই মাইমুন, বাবা হওয়ার অনুভূতিটা অন্যরকম সুন্দর, যেটা আমি আজ উপলব্ধি করতে সক্ষম হলাম। পৃথিবীর সবচেয়ে পবিত্র, সবচেয়ে অনন্য অনুভূতি হচ্ছে বাবা মা হওয়া। ইটস এ ফিলিং দ্যাট ওয়ার্ডস ক্যান হার্ডলি এক্সপ্লেইন। তখন হসপিটাল থেকে বাসায় ফিরে রোদেলাকে গোসল করিয়ে দুপুরের খাবার খাইয়ে ওষুধ খাইয়ে তাহসিন ক্যাম্পে গেল। ক্যাম্পে গিয়ে কিছুক্ষণ পরপরই ফোনে রোদেলার খোঁজ নিয়েছে। রাতে বাসায় ফিরে তাহসিন ভাবল তার বাবা মাকে খবরটা জানানো উচিত, কিন্তু কি করে জানাবে সেইটাই ভাবছে। তার যে লজ্জা লাগছে। এদিকে রোদেলাকেও জানাতে বলে রোদেলাও জানালো তারও লজ্জা লাগছে।
তাহসিন কি করবে না করবে ভাবতে ভাবতে তার মাকে ফোন করলো। মা বাবা দুইজনের সাথেই কুশলাদি বিনিময় করলো। এরপর আমতা আমতা করতে থাকলে নাজমা বেগম শুধালেন। কি রে, কিছু বলবি? না মানে মানে কি তখন থেকে মানে মানে করছিস? আসলে মা হয়েছে কি, আসলে নকলে কি করছিস? তাহসিন চট করে রোদেলার দিকে তাকালো, তারপর বলল, তোমার বৌমা তোমাকে নাকি কি বলবে। এই নাও মাইমুন, মায়ের সাথে কথা বলো। শেষ কথাটা রোদেলার উদ্দেশ্যে বলেছি। রোদেলা ঠোঁট জোড়া ফাঁকা করে অবাক চিত্তে তাহসিনের দিকে তাকিয়ে রইল। লোকটা কতটা ধড়িবাজ, নিজে বলতে পারল না, রোদেলাকে ফাঁসিয়ে দিল। তাহসিন রোদেলার হাতে ফোনটা দিয়ে বলল, নাও কথা বলো, আমি পাশের রুমে আছি। শাশুড়ি বৌমার কথার মাঝে দেখে আমি কি করব, তাই না? কথাটা বলে চোখ টিপল। এরপর পকেটে হাত গজিয়ে শীষ বাজাতে বাজাতে পাশের রুমে চলে গেল। এদিকে নাজমা বেগম রোদেলাকে শুধালেন। তোরা কি লুকোচ্ছিস বলবি আমাকে? আসলে মা, তুইও আবার আসলে নকলে শুরু করেছিস? উম, মা তুমি দাদি হতে চলেছ। কি বললি মা, সত্যি বলছিস? রোদেলা ওপর নিচ মাথা নেড়ে বোঝালো, সত্যি। নাজমা বেগম খুবই খুশি হলেন। পাশে থাকা তাজউদ্দিন মাহমুদকেও খুশির খবরটা জানালেন। উনিও খুব খুশি হয়েছেন। রোদেলা সেন্সলেস হয়ে পড়েছিল। এরপর হসপিটালে নেওয়া হয়েছিল। সবটাই নাজমা বেগমকে জানালেন। নাজমা বেগম অনেক পরামর্শ দিলেন, বিশেষ করে খাবারের দিকে খেয়াল রাখতে বলেছেন। অনেকক্ষণ নাজমা বেগমের সাথে রোদেলার কথা হলো। কথা শেষে রোদেলা পাশের রুমে গেল। গিয়ে দেখল তাহসিন জানালার পাশে দাঁড়িয়ে আকাশ দেখছে। রোদেলা তাহসিনের পাশে যে দাঁড়িয়ে বলল, আমাকে ওইদিকে ফাঁসিয়ে দিয়ে এখানে এসে চাঁদ দেখা হচ্ছে? হ্যাঁ, বদলোক একটা। কি করার ছিল বলো? তুমি ছাড়া ওই রুমে আর কেউ ছিল যে তাকে ফাঁসাবো? আমার লজ্জা করছিল, তাই তোমাকে দিয়ে এলাম। আমার বুঝি লজ্জা করে না? আচ্ছা একটা কথা, আমার লজ্জা নিয়ে তো খুব কথা শোনাতেন, এখন সেই লজ্জাটা আপনার কাছে চলে এসেছে কি করে? লজ্জা না নারীর ভূষণ, তাহলে আপনি লজ্জা কেন পান? তুমি আমার হওয়ার সাথে সাথে তোমার সবকিছু আমার হয়ে গেছে না? তাহলে লজ্জাটা কেন একার তোমার থাকবে? লজ্জা তো আমার ভাগ আছে। তাহলে আমাকে লজ্জা দেওয়ার বেলায় আপনার লজ্জা কোথায় পালায়? তাহসিন রোদেলার হাত টেনে একদম নিজের সাথে মিশিয়ে নিয়ে বলল, শুধুমাত্র তোমার কাছে এলে আমি নির্লজ্জ হয়ে যাই। তা না হলে পুরো দুনিয়ার কাছে ভদ্র সভ্য লজ্জা পাওয়া পুরুষ আমি, আর দুনিয়ার সকল পুরুষই বউয়ের কাছে এসে নির্লজ্জ অসভ্য অভদ্র হয়ে যায়। তাহলে আমি বাদ যাবো কেন বলো? ধরিবাজ লোক একটা। তাহসিন শব্দ করে হাসল। এরপর রোদেলাকে কোলে তুলে নিয়ে নিজেদের রুমে নিয়ে গেল। রুমে নিয়ে গিয়ে রোদেলাকে বিছানায় শুয়ে দিয়ে লাইট অফ করে বিছানায় এলো। এরপর রোদেলার মাথা তাহসিনের কোলের ওপর রেখে মাথা আর কপাল ম্যাসেজ করে দিতে দিতে বলল, নাও মাইমুন, এবার আরামে ঘুমাও, আর কোনো কথা না। আপনার আর কষ্ট করা লাগবে না, আমি এইখানেই ঘুমাবো। মাথা মেসেজ না করে পাশে এসে ঘুমান। কোনো কথা না মাইমুন, তোমাকে যা বলেছে করো, চুপটি করে ঘুমাও। রোদেলা কথা বলল না, ঘুমানোর চেষ্টা করল। রোদেলার ভারী নিঃশ্বাস পড়তেই তাহসিন বুঝতে পারল রোদেলা ঘুমিয়ে গিয়েছে। তখন তাহসিনও রোদেলার পাশে রোদেলাকে জড়িয়ে ধরে ঘুমানোর চেষ্টা করল। সময়টা এখন বিকেল। শান্ত আর নিহা কোনো এক লেকের ধারে বসে আছে। নিহার আজ কোনো এক অজানা কারণে মন খারাপ লাগছিল। এটা প্রায় হয়ে থাকে, হুটহাট কোনো কারণবিহীন মন খারাপ। নিহা অতটা পাত্তা দেয়নি, তবে শান্তর সাথে যখন কথা হয়েছে আর শান্ত জানতে পারল, তখন শান্ত নিহাকে এই লেকের পাড়ে আসতে বলল। নিহা তো খুশিতে বাকবাকুম করে উঠল। সমস্ত মন খারাপ যেন এক লহমাতেই শেষ। কিছুক্ষণ হয়েছে এই লেকের ধারে তারা এসেছে। এসে থেকেই দুজনেই চুপচাপ। শান্ত নিহাকে বাদাম কিনে দিয়েছে। নিহা চুপচাপ বসে বাদাম চিবুচ্ছে। আর কিছুক্ষণ এইভাবেই চলতে থাকলো। হঠাৎ শান্ত বলে উঠল, জানো নিহা, আজ না আমার মায়ের কথা বড্ড মনে পড়ছে। নিহা বাদাম মুখে দেওয়া ধরছিল। শান্তর কথা শুনে তার হাত থেকে এতদিনের পরিচয় শান্ত কখনোই তার ফ্যামিলি বিষয়ক কিছুই বলেনি। নিহাও জিজ্ঞাসা করেনি। আজ যেহেতু শান্ত নিজ থেকে ফ্যামিলির কথা উঠালো, তাহলে শোনাই যাক। নিহা শুধালো, কেন শান্ত, তোমার মা কোথায় গিয়েছেন? যেখানে গেলে আর ফিরে আসা যায় না সেখানে, পরপারে। তোমার মা নেই? না নিহা, মা বলে ডাকলে সাড়া দেওয়ার তো কেউই নেই। আমার ছোট্টবেলাতেই মা মারা যান। তখন আমার 7 কি 8 বছর ছিল, অতটাও বড় নই। তবে মায়ের কথা স্পষ্ট মনে আছে আমার। এই যে তোমরা সবাই দেখো আমি বখাটে, খারাপ, বাজি, কিন্তু এই খারাপ হওয়ার পেছনে কি কারণ ছিল জানো তো? আমার যে মা নেই, আমাকে শাসন করারও কেউ নেই,
সন্তান ভুল পথে গেলে মায়েরা যেমন শাসন করে, সঠিক পথটা দেখিয়ে দেন, আমার তো মা ছিল না। এই জন্যই তো সঠিক ভুল ধরিয়ে দেওয়ারও কেউ ছিল না। মা মারা যাবার পর বাবাও কেমন একা একা দিন কাটাতে লাগলেন। আসলে মা আর বাবার সম্পর্কের বিয়ে ছিল। মা মারা যাবার পর বাবা অনেকটা ভেঙে পড়লেন। তার যে একটা ছেলে আছে সে সেটা বেমালুমই ভুলে গেলেন। আমার বাবা থেকেও ছিল না না থাকার মতো। বাবা এক বন্দি জীবন যেন কাটাতে লাগলেন। আমি চাচি দাদির কাছে বড় হতে লাগলাম। মা মারা ছেলে বলে সবাই খুব আহ্লাদ করত, আদর করত। এতটাই আদর করত যে যখন যা চাইতাম তখনই তাই আমার সামনে এনে হাজির করত। আমার কোনো ভুলেও তারা দেখতো না। বিকেলে খেলতে গিয়ে মারামারি করে আসতাম, কারো নাক ফাটিয়ে দিয়ে আসতাম, বিচার আসতো বাড়িতে। অথচ যারা বিচার নিয়ে আসতো তারাই অপমানিত হয়ে ফিরে আসতো। আমি যা করেছি বেশ করেছি এটাই বলতো সবাই। অথচ মারামারি করা ভালো না সেটা কখনোই কেউ বলতো না। সবসময় আমাকে মাথায় তুলে রাখতো। আর অন্যদিকে বাবা কাজ নিয়ে যতটা ব্যস্ত থাকা যায় থাকতেন। বাসায় থাকলে মায়ের কথা মনে পড়বে বিধায় বেশিরভাগ সময় বাইরেই কাটাতেন। আমার কোনো খোঁজ নিতেন না। আমি খেয়েছি কিনা, ঠিক মতন পড়াশোনা করছি কিনা কোনো খবরই নিতেন না। দাদি চাচা চাচির অত্যাধিক আদরে আমি অমানুষ হয়ে উঠেছিলাম। আমার কাছে মনে হতো আমিই ঠিক আর দুনিয়ার বাকি সবাই ভুল। আমি যা করব সেটাই সঠিক। শান্ত থামলো, পাশ থেকে পানির বোতল নিয়ে পানি খেলো, অতঃপর আবার বলা শুরু করলো। তখন আমি এসএসসি পরীক্ষার্থী। পরীক্ষা শেষ করে আসার সময় এক রিকশাওয়ালার সাথে ঝামেলা করে তাকে মারলাম। এতটাই মারলাম যে তাকে হসপিটালে ভর্তি করতে হয়েছিল। বাজারের লোকেরা বিচার নিয়ে বাসায় এলে আমার দাদি আফসোস করে বললেন, মা মরা ছেলেটাকে আর কি বলতে পারি। আহারে, রিকশাওয়ালার হসপিটালের যাবতীয় খরচা দাদি দিলেন। অথচ একটাবার আমাকে বললেন না, তুই যা করেছিস অন্যায় করেছিস, এসব করিস না, ভালো মানুষ হ। এসব না বলে উনি আমাকে বললেন, ছেলে মানুষরা রাস্তাঘাটে এমন করেই থাকে, এদের রাগ বেশি, এগুলো নিয়ে ভাবিস না, আমরা আছি তো, আমরা থাকতে কেউ তোকে কিচ্ছু করতে পারবে না। আমিও সাহস পেয়ে গেলাম। সে সাহস থেকে এরকম অগণিত কত ঘটনা ঘটালাম। তুমি আবার ভেবো না মেয়ে সংক্রান্ত কোনো ঘটনা, সবই ছিল মারামারি আর ঝুই ঝামেলা। এইসব আমাকে কলেজ হতে সব জায়গায় সবাই ভয় পেতে থাকলো। আমার মনে হতো আমি যেখানে যাব সেটা আমার রাজত্ব, আমি সেখানকার রাজা আর বাকি সব আমার প্রজা। সবাই এক নামে চিনতে থাকলো শান্ত ভাই বলে। সবাই দেখতে পেল শান্ত ভাই নিষ্ঠুর হৃদয়হীনা, যাকে না তাকেই মারে। কিন্তু এই শান্তও যে তার মাকে মিস করে কত নির্ঘুমা রাত কাটিয়েছে সেটা কেউই জানে না। মায়ের শাসন না পেয়ে এই শান্ত এমন উচ্ছন্নে গিয়েছিল, সেটার খবরও কেউ জানে না। জানো তো নিহা, তুমি আসার আগে কেউ আমাকে বলেনি সবকিছু জোর খাটিয়ে পাওয়া যায় না, সম্মান জোর খাটিয়ে পাওয়ার জিনিস না। এসব আগে এমন করে কেউই বলেনি নিহা। তুমি যখন এসব বললে, এক সপ্তাহ অন্তত কারোর সাথে ঝামেলা না করতে, বয়স্কদের মান্য করে চলতে, ছোটদের সাথে স্নেহমাখা ব্যবহার করতে, তখন আমার বিশ্বাস হয়নি যে এমন ভালো ব্যবহার করে সম্মান আদায় করা যায়। কিন্তু পরের দিন থেকে যখন তোমার কথা মতন বড়দের সাথে ভালো ব্যবহার করতে লাগলাম, সকলেই অবাক হলো। কেউ কেউ মাথায় হাত বুলিয়ে দোয়া করে দিল। সেদিন যে আমার কি যে শান্তি লেগেছে বিশ্বাস করতে পারবে না। সেদিন আমি বুঝতে পারলাম জোর করে সব জয় করা যায় না, ভালোবাসা আর সম্মান দিয়েই সব জয় করা যায়। এই জন্যই তো আপনাকে ভালোবাসা দিয়েই জয়ী হতে চাইছি, কিন্তু পারছি না শান্ত ভাই। কিছু বললে? না, কি বলবো। হুম, আচ্ছা শান্ত ভাই, আপনার মা মারা যান কিভাবে? অ্যাক্সিডেন্টে বাবা, আমি আর মা গাড়িতে করে বেরিয়েছিলাম। হঠাৎ মালবাহী ট্রাক সামনে আসায় বাবা টাল সামলাতে না পেরে রাস্তার ধারের গাছের সাথে গাড়ির ধাক্কা লাগে। ঘটনাস্থলেই মা মারা যায়। আমি আর বাবা হসপিটালে চিকিৎসাধীন ছিলাম মাসখানেক। এই জন্যই তো বাবা নিজেকে অপরাধী মনে করেন, ভাবেন ওনার জন্যই মাকে হারিয়েছেন। মাকে অনেক ভালোবাসতেন কিনা, তাই এইভাবে মৃত্যুটা মেনে নিতে পারেননি। কথাগুলো শুনে নিহার খুবই খারাপ লাগলো। নিহা যেটা ভেবেছিল সেটাই হলো। প্রত্যেক মানুষের খারাপ হওয়ার পেছনে কোনো না কোনো কারণ থাকে। অযথা কেউ খারাপ পথে যায় না, কেউ অসৎ বন্ধুদের সাথে মিশে ভুল পথে যায় না, কেউ বাপচাচার নাম ডাকে তোপে খারাপ হয়, কেউ বা পরিবারের সাথে জেদ করে, আবার কেউ বা পরিবার কিংবা ভালোবাসার মানুষটাকে হারিয়ে খারাপ পথ বেছে নেয়। কেউ কেউ আছে যারা শাসনের অভাবে কিংবা অতিরিক্ত আদরে বকে যায়। শান্তর ক্ষেত্রেও তাই হলো। সে শাসনের অভাবেই এমনটা হলো। তার মা মারা যাবার পর যাদের কাছে মানুষ হয়েছে তারা যদি একটা বার
শান্তকে ন্যায় অন্যায় শেখাতো, মা মারা ছেলে বলে মাথায় তুলে না রাখতো, সঠিক পথ দেখাতো। যদি তার বাবা মাকে হারানোর বিয়োগ ব্যথায় নিজেকে একা না করে দিয়ে ছেলেটাকে বুকের মাঝে আগলে রাখতো, তাহলেই নিশ্চয়ই শান্ত আজ বাজে পথের ধারও ধারত না, একজন সুপুরুষ হিসেবেই গড়ে উঠত। পরিবারের অতিরিক্ত আদর আর শাসনবিহীনে সন্তানরা ভুল পথে যায়, সেটার বড় প্রমাণ শান্তর মতন এমন অসংখ্য ছেলে। মাস দিয়ে কেটে গেল অনেকগুলো দিন। রোদেলার প্রেগন্যান্সির সময়সীমা 3 মাস চলছে। এই গত হওয়া 3টে মাসে তাহসিন রোদেলার বেশ খেয়াল রাখছে। সকালে ক্যাম্পে যাওয়ার পূর্বে রোদেলাকে নাস্তা খাইয়ে যাবে, এরপর দুপুরে খেয়েছে কিনা ফোন দিয়ে জানবে, সন্ধ্যায় খোঁজ নেবে, রাতে এসে নিজ হাতে খাইয়ে দিবে। এখন প্রায়ই রোদেলার সাথে সেও নির্ঘুম রাত কাটায়। অনেক সময় রাতে ঘুমানোর সময় রোদেলার বড্ড অস্বস্তি লাগে, ঘুম আসতে চায় না। তখন তাহসিন রোদেলার মাথায় ম্যাসাজ করে দেয়, হাত পায়ের তালুতে তেল মাসাজ করে দেয়, যাতে রোদেলার ঘুম আসে। এই যে রোদেলার হুটহাট মুড সুইংয়ে ভোগে, সেটাও খুব দক্ষতার সাথে সে সামাল দেয়। এই সময় হুটহাট মেজাজ খারাপ হবে, কারণ ছাড়া জেদ লাগবে, সেসব তাহসিন জানে। তাই তো সে খুব দক্ষ হাতে তার মাইমুনাকে সামাল দেয়। রোদেলার সমস্ত আবদার সে রাখার চেষ্টা করে, এমনকি রাখেও। এই যেমন আজ রাতে রোদেলা হঠাৎ আবদার করে বসলো সেই রাতের শহর ঘুরে দেখবে, আর তার চটপটি খাওয়ার ক্রেভিং হচ্ছে, চটপটি খেতে যাবে। কিন্তু তাহসিন ভাবলো এত রাতে বাইরে চটপটি পাওয়া যাবে না, তাই সে ঘরে চটপটি বানিয়ে রোদেলার সামনে হাজির করলো। কিন্তু রোদেলা খুশি হলো না, কারণ তার এই 4 দেয়ালের ঘরে দম বন্ধ লাগছে। তাহসিন বলেছে ক্যান্টনমেন্টে ঘুরাবে, কিন্তু রোদেলা চাইছে ক্যান্টনমেন্টের বাইরে যেয়ে ঘুরবে। আরও অনেক জেদ ধরলো, এত রাতে ক্যান্টনমেন্ট থেকে বেরোতেও তো অনুমতি লাগবে, কিন্তু এখন অনুমতি তো পাবেই না। কিন্তু এই রোদেলাকেও তো সামলানো যাচ্ছে না। অতঃপর ভাবলো বেশিক্ষণের জন্য তো আর যাচ্ছে না, সর্বোচ্চ 1 ঘন্টার জন্যই যাবে, তাই এই রিস্কটা নেওয়া যায়। তাহসিন রোদেলাকে বলল চটপটি খেয়ে নিতে, তারপরেই যাবে। রোদেলা খুশি মনে খেলো। খাওয়া শেষে তৃপ্তির ঢেকুর তুলে বলল, হ্যালো বন্ধুরা, এই গল্পের পরবর্তী পর্ব খুব শীঘ্রই আমাদের চ্যানেলে আপলোড করা হবে। ততক্ষণ আমাদের চ্যানেলের অন্য কোনো গল্প এনজয় করুন। ধন্যবাদ।